জি ম্যাম, আমি আপনাকে হোস্ট করে দিয়েছি, লাইভ দিয়ে দিয়েছি, হ্যাঁ? আর আপনাকে হোস্ট করে দিয়েছি ম্যাডাম। ঠিক আছে নজরুল ভাই, আমি শুরু করছি তাহলে। শুভ সন্ধ্যা সম্মানিত চিকিৎসক বৃন্দ। এফসিপিএস পার্ট ওয়ান পেডিয়াট্রিক্স এর A to Z গাইডলাইন সেমিনারে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমাদের আজকের সেমিনারে মূল আলোচ্য বিষয় হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান এর কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন। তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি ডক্টর তিথি ধর। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পেডিয়াট্রিক্স ময়মনসিংহ মেডিকেল কলেজ। এবং আমাদের সাথে এবার আজকে ফুল প্রিপারেশন গাইডলাইন নিয়ে আমাদের কথা বলার জন্য আরেকজন মেন্টর যুক্ত হবেন। উনি এবার হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান পেডিয়াট্রিক্সে পাশ করেছেন এবং রেসিডেন্সি তে হচ্ছে চান্স পেয়েছেন বঙ্গবন্ধু বিএসএমইউ তে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে। তো উনি বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করবে কিভাবে হচ্ছে আপনারা এফসিপিএস পার্ট ওয়ান পেডিয়াট্রিক্স এর জন্য একটা ফুল কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। তো তার আগে হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এর ব্যাপারে আরো কিছু জানার ব্যাপার থাকে, যে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটা আসলে আপনারা কিভাবে প্রিপারেশন শুরু করবেন, কোন কোন ইনস্টিটিউশনে ট্রেনিং করতে পারবেন, এবং এই ব্যাপারে আসলে একটু পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য আজকে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে। সাথে আমি আরেকটু বলে রাখি, আমাদের হচ্ছে সবসময় আসলে যখনই আমরা গাইডলাইন সেমিনার শুরু করি তার আগে আসলে কিছু কথা বলার থাকে। সেটা হচ্ছে যে এফসিপিএস পেডিয়াট্রিক্সে যখন আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করবেন, বিশেষ করে হচ্ছে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য আমরা একটা জিনিস আমরা খুব বেশি এমফাসাইজ দিই, সেটা হচ্ছে সিলেবাস। যখনই হচ্ছে আপনি একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, তো সেই যে কোনো পরীক্ষা হোক, সেটা এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক, বা এমআরসিপি সিএইচ হোক, বা ডিপ্লোমা হোক, যে কোনো পরীক্ষা প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে খুব ভালো করে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই পরীক্ষাতে আপনার মানে কি কি স্টাডি ম্যাটেরিয়ালস আপনার দরকার। তো এফসিপিএস এর জন্য আমরা যে কথাটা সবসময় আসলে মেন্টর মানে মেনশন করি, সেটা হচ্ছে যে এফসিপিএস পরীক্ষার জন্য প্রথম যেটা ম্যান্ডেটরি স্টাডি ম্যাটেরিয়াল সেটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাস ছাড়া আপনারা কখনোই এফসিপিএস পেডিয়াট্রিক্স এর প্রিপারেশন শুরু করবেন না। প্রথম কথা হচ্ছে আপনারা সিলেবাস কালেক্ট করবেন বিসিপিএস থেকে। তো এখন হচ্ছে বিসিপিএস এর একটা আপডেটেড সিলেবাস আছে। যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন, কিংবা একদম যারা ফ্রেশার্স আছেন, যাদের এই ব্যাপারে এখনো ধারণা নেই, তারা প্রথমেই হচ্ছে বিসিপিএস থেকে এফসিপিএস এর পার্ট ওয়ানের সিলেবাসটা কালেক্ট করবেন। তো অনেকের কাছে দেখা যায় এটা পিডিএফ কপি থাকে। তো পিডিএফ কপি থাকলে আপনারা চেষ্টা করবেন এটা প্রিন্ট করে নেওয়ার, এবং প্রিন্ট করে নিয়ে যখনই আপনি পড়তে বসবেন এফসিপিএস এর প্রিপারেশনের জন্য, সবসময় এই সিলেবাসটা নিয়ে আপনি পড়তে বসবেন। তাহলে দেখবেন যে আপনার পড়াটা কতটা কনসাইজ, গোছানো এবং হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এফসিপিএস এর আসলে ফেলোশিপ প্রোগ্রামটা কি এবং কেন। প্রথম কথা হচ্ছে যে এফসিপিএস এর একটা বড় সুবিধা হচ্ছে যে আপনি পরীক্ষা মানে ইন্টার্নি শেষ করার পরপরই আপনার যদি ভ্যালিড বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আপনি হচ্ছে এফসিপিএস পার্টন পরীক্ষায় বসতে পারবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই পরীক্ষার একটা বড় সুবিধা হচ্ছে আপনি যে কোনো ইনস্টিটিউশনে আপনার পছন্দ মতো আপনি এই ফেলোশিপটা করতে পারবেন। এবং এফসিপিএস কিন্তু আমরা আসলে যাই কিছু বলি না কেন, মানে ফেলোশিপের আসলে কিন্তু একটা আলাদা ভ্যালু আছে, ঠিক আছে? যতই হচ্ছে অন্যান্য ডিগ্রি গুলো জনপ্রিয় হোক না কেন, এমআরসিপি সিএইচ রেসিডেন্সি বা ডিপ্লোমা, সবকিছুর পরেও আসলে এফসিপিএস ডিগ্রি কিন্তু একটা আলাদা ভ্যালু আছে, ফেলোশিপের একটা আলাদা ভ্যালু আছে। তো আসলে এই ডিগ্রির প্রতি এখন দিন যাচ্ছে সবার আরো আগ্রহ তৈরি হচ্ছে। আগে যেটা হতো যে বিভিন্ন সেশনে পাস রেটটা অনেক ডিফার করতো। এফসিপিএস পেডিয়াট্রিক্স এর পাস অনেক কম ছিল একটা সময়, আমরা নিজেরাও যখন পরীক্ষা দিয়েছি 30 জন, 31 জন, 50 জন এরকম পাস করতো। তো এখন দেখা যাচ্ছে যে আসলে সুনির্দিষ্ট একটা গাইডলাইন থাকার কারণে, এবং বিভিন্ন সময় দেখা যায় আপনাদের সাথে আমাদের যে শেয়ারিং হয়েছে, ভিউ শেয়ার করেছে সবাই, সেটা যাচ্ছে এখন অনেক আসলে ভালো গাইডলাইন পাওয়া যাচ্ছে পরীক্ষার ব্যাপারে। তো দেখা যাচ্ছে যে এই পার্ট ওয়ানের পাস রেটও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং লাস্ট মানে সেশনের রেজাল্ট যদি আপনারা দেখেন, যে মেডিসিনের মতো কিন্তু এবার পেডিয়াট্রিক্সে পাস হয়েছে, হ্যাঁ, অনেক বেশি পার্সেন্টেজ পাস রেটের। তো এই জন্য আসলে ফেলোশিপ এই পার্ট ওয়ানের প্রতি সবার আগ্রহ বাড়ছে, যাদের দেখা যায় ডিপ্লোমা করা আছে, পার্ট ওয়ান পরীক্ষা দিতে চাচ্ছেন, বা রেসিডেন্সিতে চান্স পেয়েছেন অলরেডি, একটা এফসিপিএস পার্ট ওয়ান করে রাখতে চাচ্ছেন, সবার জন্য আসলে দেখা যাচ্ছে যে এফসিপিএস এর প্রিপারেশন নেওয়াটা অনেক গোছানো হয়ে গেছে। তো আমি সবাইকে আজকে বলবো যারা সেমিনারে আছেন বা পরবর্তীতে রেকর্ডে শুনবেন, আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে এফসিপিএস পরীক্ষাটা দেওয়ার, কারণ এফসিপিএস এমন একটা পরীক্ষা, পার্ট ওয়ান পরীক্ষাটা, যে এটা আপনাকে আসলে খুব ভালো একটা মানে কি বলবো, একটা নলেজ দিবে। কারণ এই পরীক্ষার মধ্যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা খুব এলাবোরেটলি পড়া হয়। তো এখানের জন্য যদি আপনি প্রিপারেশন নেন,
এফসিপিএস এর জন্য যদি আপনি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর প্রিপারেশনটা নেন, এটা আপনার রেসিডেন্সি, ডিপ্লোমা, এমআরসিপিসিএস সব পরীক্ষাতে অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি আসলে সরাসরি এখন আমার সেমিনারে, গাইডলাইন সেমিনারে চলে যাই। যেহেতু আমি প্রথমে বলি যে এটা আসলে কিন্তু A to Z গাইডলাইন সেমিনার। সেমিনারটা আমাদের 1 ঘন্টার একটা সেমিনার হবে, একটু লেন্দি হতে পারে, বাট আপনাদের আজকের সেমিনারটাতে যারা থাকবেন আমি সবাইকে অ্যাসিওর করতে পারি যে এই সেমিনারটা থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। ঠিক আছে, একদম আমরা পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিয়ে কথা বলবো ফ্রেশার্সদের জন্য। আর আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের ব্যাচ সম্পর্কে অনেকের কোয়ারি থাকে যে কোন কোন ব্যাচ রানিং আছে, তো এটা সম্পর্কে আমি একদম শেষে কথা বলবো যে আমাদের এখন কি কি ব্যাচ রানিং আছে এবং কি কি ব্যাচে আপনারা অ্যাডমিট হতে পারবেন। আচ্ছা, প্রথমে চলে আসি হচ্ছে যে বিসিপিএস এর রুলস। এটা আমরা সবাই কম বেশি জানি, যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড থাকি সবাই খোঁজ খবর রাখি। তারপরে আমি একটু আবার হাইলাইট করি। প্রথম কথা হচ্ছে 2023 21 আগস্ট একটা বড় বিসিপিএস থেকে নোটিশ এসেছে, একটা যুগান্তকারী নোটিশ এসেছে। সেটা হচ্ছে আগে এফসিপিএস পরীক্ষা হতো 3 দিনে, 3টা পেপারে। তো এখন সেটা কনভার্টেড হয়ে হয়ে গেছে একদিনে, এবং একদিনে আপনাদের 3টা পেপার একসাথে পরীক্ষা হবে। আগে যেটা ছিল প্রত্যেকটা পরীক্ষা হতো 100 মার্কের, 3 দিনে 300 মার্ক। এখন এই 3টা পেপার একসাথে হচ্ছে 300 মার্কসের পরীক্ষা। এবং খুব বড় যে একটা মানে প্লাস পয়েন্ট যেটা হয়েছে এখন, যে আগে আপনাকে প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা ভাবে 70 মার্কস পেয়ে পাশ করতে হতো। এবং কোনো কারণে যদি আপনি একটা পরীক্ষায় 65-র কম পেতেন, আরেকটা পরীক্ষায় যদি 80-ও পেতেন, আপনার পাশ করা কিন্তু সম্ভব ছিল না। কিন্তু এখন আপনাকে সব মিলিয়ে 210 মার্ক, মানে হচ্ছে 70% মার্ক পেলে আপনি পাশ করে যাচ্ছেন। এটা হচ্ছে মানে কি বলবো, এটা আসলে একটা যুগান্তকারী বলবো ডিসিশন বিসিপিএস থেকে। কারণ এটার জন্য আসলে দেখা যাচ্ছে অনেকে কন্টিনিউয়াস হয়তো কোনো একটা পেপার খারাপ হচ্ছে, খুব ক্লোজ থাকার পরেও অনেকে বারবার ফেল করছে। যেমন আমি প্রথমবার যখন মানে কোয়ালিফাই করিনি, আমি যে সেকেন্ড বারে আমার পার্ট ওয়ান হয়েছে, তো প্রথমবার যখন আমি কোয়ালিফাই করি তখন কিন্তু আমার টোটাল মার্কসটা 210-এর বেশি ছিল। কিন্তু দেখা গেছে যে যেহেতু একটাতে আমার হচ্ছে 65-এর নিচে ছিল, তো আমার পাশ হয়নি। কিন্তু এখন এই জিনিসটা বাধা মানে বাধ্যবাধকতাটা তুলে দেওয়ার কারণে দেখা যাচ্ছে পাশের অনেক বেশি বেড়েছে। ঠিক আছে, তাহলে এটা বলা যায় আসলে বিসিপিএস থেকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে আসি হচ্ছে সাব স্পেশালিটি নিয়ে। আমাদের যারা রেসিডেন্সির ব্যাপারে আইডিয়া আছে পেডিয়াট্রিক্স এ, তারা হয়তো সবাই জানে যে রেসিডেন্সিতে কিন্তু পেডিয়াট্রিক্স এর অনেকগুলো ফ্যাকাল্টি আছে, মানে অনেকগুলো সাব স্পেশালিটি আছে, যেমন পেডিয়াট্রিক কার্ডিওলজি, তারপর পেডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজি। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে যে আসলে কার্ডিও মানে বিভিন্ন সাব স্পেশালিটি আছে, এটার ব্যাপারে অনেকেরই ধারণা নেই, বা ধারণা থাকলেও সুস্পষ্ট ধারণা নেই। এখন প্রথম কথা বলে রাখি যে পেডিয়াট্রিক্স, জেনারেল পেডিয়াট্রিক্স আপনি এফসিপিএস পার্ট ওয়ান দিতে পারবেন। এছাড়াও আমাদের আরো কতগুলো ব্রাঞ্চ আছে ফেলোশিপের জন্য, আপনারা চাইলে এগুলো ব্রাঞ্চেও পরীক্ষা দিতে পারেন। এবং যত দিন যাচ্ছে এখন কিন্তু ব্রাঞ্চের ডিমান্ড অনেক বেশি হচ্ছে। কারণ কি, যে দেখা যায় জেনারেল পেডিয়াট্রিক্স এর পোস্ট গুলো মোটামুটি দেখা যায় অনেক সিনিয়ররা এখনো আছেন, পোস্ট গুলো অনেক ব্লক পোস্ট। ঠিক আছে, তো যারা গভর্নমেন্ট জবে আছে তাদের জন্য প্রমোশন অনেক লেট হয়ে যায়। তো যারা সাব স্পেশালিটিতে যাচ্ছে দেখা যাচ্ছে পাশ করার পরপরই খুব তাড়াতাড়ি তারা হচ্ছে প্রমোশন পেয়ে যাচ্ছে। তারা খুব সহজেই দেখা যাচ্ছে যে একই সময় পাশ করেছে জেনারেল পেডিয়াট্রিক্স এবং পেডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজি। যার হেমাটো অঙ্কোলজিতে পাশ করা, সে অনেক কম বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। তো এই কারণে দেখা যায় যারা গভর্নমেন্ট জবে আছে বিশেষ করে তাদের কিন্তু সাব স্পেশালিটির প্রতি একটা আলাদা ধরনের আগ্রহ তৈরি হয়েছে। তো কি কি সাব স্পেশালিটিতে আপনারা পেডিয়াট্রিক্স এ পরীক্ষা দিতে পারবেন? প্রথমে হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্স এ পরীক্ষা দিতে পারবেন, এটা আমরা সবাই কম বেশি জানি। এছাড়া আমরা হচ্ছে পেডিয়াট্রিক নিওনেটোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অঙ্কোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এই 10টা সাব স্পেশালিটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি সাব স্পেশালিটিতে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার কোশ্চেন কি হবে? দেখেন বিসিপিএস থেকে কিন্তু এটা মেনশন করে দিয়েছে যে কমন কোশ্চেন। তার মানে আপনি যখন সাব স্পেশালিটিতে পরীক্ষা দিবেন, আপনার কোশ্চেন কিন্তু সবার জন্য সেমই হবে জেনারেল পেডিয়াট্রিক্স এর আন্ডারে। শুধুমাত্র ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনি কোন সাব স্পেশালিটিতে যেতে চান। ঠিক আছে, এরপর সবার যখন পরীক্ষা দিবেন ওই মার্কশিট ফিল আপ করার সময় আপনি পেডিয়াট্রিক অ্যান্ড এলআইডি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এখন নতুন একটা রুলস আমাদের এসেছে 2023 থেকে। সেটা হচ্ছে, আগে কিন্তু মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন সিস্টেমটা এরকম ছিল যে আপনাকে প্রথম আপনি মাদার সাবজেক্টে হয়তো পরীক্ষা দিলেন, পাশ করলেন পার্ট ওয়ান, তারপর আপনি 2 বছর হচ্ছে কোর ট্রেনিং করলেন। করার পর মিড টার্ম পরীক্ষা হয়। মিড টার্ম পরীক্ষা যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু এরপরে আপনি চাইলে সাব স্পেশালিটিতে যেতে পারতেন, আগে এই স্কোপটা ছিল। কিন্তু এখন এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার যদি সাব স্পেশালিটিতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে প্রথমেই সাব স্পেশালিটিটা চুজ করে দিতে হবে।
আর যদি আপনি জেনারেল পেডিয়াট্রিক্সে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে জেনারেল পেডিয়াট্রিক্স মেনশন করে দিতে হবে। আপনার পরবর্তীতে আসলে সাবস্পেশালিটিতে যাওয়ার স্কোপটা থাকছে না, ঠিক আছে, নতুন কারিকুলাম অনুযায়ী। তো এটা একটু আপনার মাথায় রাখবেন যে যারা সাবস্পেশালিটি চুজ করবেন তারা শুরু থেকেই সাবস্পেশালিটিটা মেনশন করে দিতে হবে। পরবর্তীতে কিন্তু আর মানে সুইচ করার স্কোপ থাকছে না। এরপর আসি হচ্ছে ফেলোশিপ যে প্রোগ্রাম, এই ফেলোশিপ প্রোগ্রামে আমাদের 5 বছরের কোর্স থাকে। 5 বছরের মধ্যে প্রথম 2 বছর আপনি হচ্ছে কোর ট্রেনিং করবেন মানে জেনারেল পেডিয়াট্রিক্সে। এরপর 2 বছর ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনি হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিবেন। মিড টার্ম পরীক্ষা যদি আপনি পাশ করেন এরপর আপনার বাকি 3 বছরের ট্রেনিং হবে। এখন এখানে একটা কথা আছে, যদি আপনি সাবস্পেশালিটিতে যান সেক্ষেত্রে আপনার প্রথম 2 বছর মাদার সাবজেক্টই ট্রেনিং করতে হবে। এরপরে 2 বছর পরে আপনি মিড টার্ম পাস করার পর যে 3 বছর থাকবে সেই 3 বছর আপনি সাবস্পেশালিটিতে ট্রেনিং করবেন। আর যারা জেনারেল পেডিয়াট্রিক্সে তারা পরের 3 বছর আবার জেনারেল পেডিয়াট্রিক্সে ট্রেনিং করবেন। তো এক্ষেত্রে একটা খুব বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে কোর ট্রেনিংটা কিন্তু আপনি সব জায়গাতেই করতে পারবেন। যে যে ইনস্টিটিউশনে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আছে সেখানে সেখানেই জেনারেল পেডিয়াট্রিক্সের ট্রেনিং কাউন্ট হয়। কিন্তু যেগুলো সাবস্পেশালিটি আছে সেগুলো ট্রেনিং কিন্তু সব জায়গায় বাংলাদেশের কাউন্ট হয় না। তো আপনাকে এটা অবশ্যই জেনে নিতে হবে যে আপনি কোন ইনস্টিটিউশনে সাবস্পেশালিটি ট্রেনিং গুলো করতে পারবেন। যেমন আমি হচ্ছে ময়মনসিংহ এর ট্রেনিং করছি। তো ময়মনসিংহে কিন্তু শুধুমাত্র পেডিয়াট্রিক্স এর মধ্যে মানে সাবস্পেশালিটি গুলোর মধ্যে শুধুমাত্র নিওটোলজি ট্রেনিং কাউন্ট হয়। নিওটোলজি ছাড়া অন্য কোনো সাবস্পেশালিটি যদি আমি ট্রেনিং করতে যাই এখানে করার কোনো স্কোপ নেই। আবার মনে করেন পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি বাংলাদেশের কিছু স্পেসিফিক ইনস্টিটিউশনে ট্রেনিংটা কাউন্ট হয়। এছাড়া কিন্তু আপনি অন্য কোথাও ট্রেনিং করতে পারবেন না, বা করলেও সেটা বিসিপিএস রিকগনাইজ করবে না। তো আপনারা একটু জেনে নিন যে কোথায় কোথায় আপনি এই সাবস্পেশালিটি গুলো ট্রেনিং গুলো করতে পারবেন। নিওটোলজি ট্রেনিং আমরা করতে পারবো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সলিমুল্লাহ, বিএসএমইউ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপর বাংলাদেশ শিশু হাসপাতাল, বারডেম আর আদ্দিনে। এছাড়া প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে স্কয়ার, অ্যাপোলো এবং মা ও শিশু জেনারেল হসপিটাল চিটাগাং এ হচ্ছে আপনি নিওটোলজি ট্রেনিং করতে পারবেন। এরপর আসেন পেডিয়াট্রিক নেফ্রোলজি। ইমার্জিং সাবজেক্ট গুলোর মধ্যে পেডিয়াট্রিক নেফ্রোলজি খুবই জনপ্রিয়। পেডিয়াট্রিক নেফ্রোলজির মধ্যে আপনি ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমইউ, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং নিগডুতে ট্রেনিং করতে পারবেন। এরপর আসি হচ্ছে পেডিয়াট্রিক হেমাটোলজি। পেডিয়াট্রিক হেমাটোলজি ট্রেনিং কাউন্ট হয় হচ্ছে বঙ্গবন্ধুতে, ডিএমসিতে এবং হচ্ছে ঢাকা মেডিকেল এবং হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালে। পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি বাংলাদেশ শিশু হাসপাতাল, বিএসএমইউ, নিমসে এবং মা ও শিশু হাসপাতাল চিটাগাং। পেডিয়াট্রিক কার্ডিওলজি ট্রেনিং হয় হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, বিএসএমইউ এবং হচ্ছে এনআইসিপিটিতে। পেডিয়াট্রিক পালমোলজি ট্রেনিং শুধুমাত্র কাউন্ট হয় বাংলাদেশ শিশু হাসপাতাল এবং হচ্ছে মাতোয়াইলে যে আইসিএমএইচ আছে সেখানে। পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি ট্রেনিং কাউন্ট হবে বিএসএমইউ তে এবং হচ্ছে বারডেমে। এবং পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ট্রেনিং এখন শুধুমাত্র বিএসএমইউ তে কাউন্ট হয়। আচ্ছা, আর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের হচ্ছে এখনো কোথাও স্ট্রাকচার ট্রেনিং শুরু হয়নি, তবে ঢাকা মেডিকেল কলেজ এবং বিএসইউ তে আপনি হচ্ছে 6 মাস করে ট্রেনিং করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি সুবিধা অসুবিধা গুলো নিয়ে আমি শুরুতেই কথা বলেছি, আবার একটু বলি যে এফসিপিএস এ আসলে সুবিধা কি। এফসিপিএস এ আসলে অনেক সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে আপনি যখন আপনি ইন্টার্নশিপ শেষ করলেন প্রথম আপনি যে পরীক্ষাটায় বসতে পারবেন সেটা হচ্ছে আপনি এফসিপিএস। ঠিক আছে, এই পরীক্ষা আপনি ইন্টার্নশিপ শেষ করার পরপরই দিতে পারবেন যদি আপনার ভ্যালিড বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রেনিং শুরু করার যে ব্যাপারটা, অনেকেই দেখা যায় যে আসলে বিভিন্ন ধরনের আমাদের পারিপার্শ্বিক কিছু বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চাইলেই সবসময় ঢাকায় বা বড় বড় ইনস্টিটিউশনে ট্রেনিং শুরু করা যায় না। তো এফসিপিএস এর পেডিয়াট্রিক্স এর ট্রেনিং আপনাদের বাংলাদেশের যে কোনো ভালো বড় মেডিকেল কলেজগুলোতে, বিভাগীয় শহরের যে মেডিকেল কলেজগুলো বা হচ্ছে পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে ট্রেনিং কাউন্ট হয়। তো আপনি সেখানে আপনার সুবিধা মতো ট্রেনিংটা শুরু করতে পারবেন। এরপরে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ইনস্টিটিউশন চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে এফসিপিএস এর একটা বড় সুবিধা, যে আপনি হয়তো মনে করেন পেরিফেরি কোনো মেডিকেল কলেজে 1 বছর বা 2 বছর ট্রেনিং করলেন, করার পর আপনার মনে হলো যে আপনি ঢাকায় কোথাও ট্রেনিং করবেন বা সাবস্পেশালিটিতে ট্রেনিং করবেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার ইনস্টিটিউশনটা সুইচ করতে পারবেন। সরি। আচ্ছা, এরপর আসি হচ্ছে আচ্ছা পার্কশিটটা নিয়ে তো আগেই কথা বললাম যে পার্কশিটটা কিন্তু এখন আসলে অনেক বেশি বেড়েছে। এফসিপিএস পার্ট 1 এর এবার মানে পেডিয়াট্রিক্স এর পার্কশিটটা আসলে মানে লাস্ট আমি যতগুলো সেশন দেখেছি সবগুলো থেকে রেকর্ড ব্রেক করা একটা রেজাল্ট হয়েছে। তার মানে হচ্ছে এখন কিন্তু স্যাররা অনেক বেশি পার্ট 1 এর ব্যাপারে মানে লিবারাল, স্যাররা চাচ্ছে আমরা বেশি বেশি ফেলোশিপ প্রোগ্রামে আসি। এই জন্যই হচ্ছে কিন্তু পার্কশিট অনেক ভালো এসেছে এবার। আচ্ছা, এবং হচ্ছে ফাইনাল যে পরীক্ষা, ফাইনালেরটা আসলে তো এটা সবসময় দেখা যায় একই রকম হয় না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিফার করে, বাট লাস্ট যেটা সেশন দেখলাম যে এফসিপিএস ফাইনাল পার্টও ভালোই পাশ করেছে পেডিয়াট্রিক্সে।
আচ্ছা, এরপরে আসি সীমাবদ্ধতা কি। সীমাবদ্ধতা, প্রথম যেটা সীমাবদ্ধতা, যে পাস রেটটাই, যে আপনার পার্ট ওয়ানে পাস রেটটা ভালো হলো, দেখা যায় ফাইনালি গিয়ে একটু পাস করা টাফ হয়ে যায়, বিশেষ করে যারা মানে একটা কন্টিনিউয়াস ট্রেনিং এর মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে থাকার কারণে তারা অনেক বেশি মানে রাশ এবং একটা বিজি শিডিউলের মধ্যে থাকে। সো একাডেমিক এনভায়রনমেন্ট যদি আপনি কম পান বা একাডেমিক ভাবে যদি আপনি আহ না আগান, তাহলে হয়তো আপনার আসলে পাশ করতে একটু লেট হয়ে যায়। এবং এটা বড় একটা কারণ হচ্ছে যে রেসিডেন্সিতে যেমন স্ট্রাকচার্ড একটা কারিকুলাম আছে, যে আপনার প্রত্যেক 3 মাস পর পর ব্লক ফাইনাল হচ্ছে, পরীক্ষা হচ্ছে বা হচ্ছে আপনার ক্লাস হচ্ছে। এফসিপিএস এই সুবিধাটা কম, কিন্তু তারপরও বড় বড় ইনস্টিটিউশন গুলোতে কিন্তু এফসিপিএস এর ক্লাস হয়। এবং খুব ভালো একটা নিউজ হচ্ছে যে এখন এফসিপিএস, বিসিপিএস থেকে এফসিপিএস এর অ্যাসেসমেন্ট এক্সাম হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর। এবং এটা বিসিপিএস থেকে খুব কড়া নির্দেশনা এসেছে যে প্রত্যেক 6 মাস পর পর আপনাদেরকে হচ্ছে বিসিপিএস থেকে একটা পরীক্ষা হবে, এবং এটা সেন্ট্রালি পরীক্ষাটা হচ্ছে কন্ডাক্ট করা হচ্ছে। এবং এই পরীক্ষায় পাশ করার পরে আপনাকে প্রোগ্রেস রিপোর্ট দিবে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে বিসিপিএস এর স্ট্রাকচারও অনেক বেশি আরো মানে স্ট্রাকচার কারিকুলাম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর ট্রেনিং পোস্টের কথাটা, যেটা একটা বড় সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে দেখা যায় ঢাকা এবং ঢাকার মেডিকেল কলেজগুলোতে হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের জন্য ট্রেনিং পোস্ট অনেক সময় ম্যানেজ করা কষ্টসাধ্য হয়ে যায়। বাট পেরিফেরিতে আপনি চাইলে হচ্ছে ইজিলি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা আইএমও পোস্টে ট্রেনিং করতে পারবেন। এরপরে আসি হচ্ছে এক্সাম সেশন এবং প্যাটার্ন নিয়ে। আমাদের হচ্ছে এফসিপিএস এর সেশন হয় দুটো, একটা হচ্ছে জানুয়ারি এবং জুলাই। মার্কস থাকে হচ্ছে 300। 75টা এমসিকিউ থাকবে এবং 75টা এসবিএ থাকবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 2 মার্কস থাকবে। তার মানে আপনাদের টোটাল 300 মার্কস এর পরীক্ষা হচ্ছে। এবং এই 300 মার্কস পরীক্ষা দিতে আপনি সময় পাচ্ছেন 4 ঘন্টা। এই 300 মার্কস এর মধ্যে আপনি যদি 210 মানে 70% মার্কস পান, তাহলে আপনি পাস। আচ্ছা, এরপর আসি হচ্ছে সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন। তো আমাদের যে নেক্সট মেন্টর আছে, উনি আপনাদেরকে হচ্ছে ইন জেনারেল হচ্ছে অ্যাজ এ হোল পার্ট, পেপার ওয়ান, পেপার টু এবং পেপার থ্রি প্রিপারেশন নিয়ে কথা বলবেন। এবং সাথে হচ্ছে কোনটার উপর কিভাবে আপনি এমফাসাইজ দেবেন সেটা নিয়েও কথা বলবেন। আমি শুধু একটু ইন শর্টলি বলি যে এফসিপিএস এর জন্য প্রথম যেটা স্টাডি ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে সিলেবাস। আপনাকে অবশ্যই অবশ্যই আগে সিলেবাসটা খুব ভালো করে গো থ্রু করতে হবে। পেপার ওয়ানে সিলেবাসে যা যা দেওয়া আছে, কি কি আসে, কোন জায়গাগুলো থেকে আসে, এগুলো খুব সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। এই জায়গাগুলো আপনারা বারবার করে পড়বেন, পড়ে এরপরে পড়াশোনা শুরু করবেন। পেপার টুর ক্ষেত্রেও তাই। পেপার টুর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে। পেপার টুর তে যে টপিকস গুলো আছে, যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি, দেখা যায় ফিজিওলজিতে কিন্তু অনেক ভাস্ট টপিকস। বাট আমাদের ফ্যাকাল্টির জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির সাথে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো থেকে বারবার প্রশ্ন করা হয়। ফার্মাকোলজির ক্ষেত্রেও তাই। বাচ্চাদের জন্য যে ড্রাগস গুলো ইম্পর্টেন্ট, যেমন অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, এই জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, মানে পেপার থ্রি যে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। তো মাইক্রোবায়োলজিতে ইন জেনারেলি হচ্ছে ওখানে সুন্দর করে অর্গানিজম গুলোর নাম পর্যন্ত দেওয়া আছে, যে পেডিয়াট্রিক এজ গ্রুপে যে যে অর্গানিজম গুলো ডিজিজ করে, তাদেরকে আপনাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্যাথোলজির ক্ষেত্রে হচ্ছে আমাদের খুব লিমিটেড জায়গা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ইনফ্লামেশন, তারপরে সেল ইনজুরি, অ্যাডাপ্টেশন থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়াও হচ্ছে জেনেটিক্স থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বারবার প্রশ্ন আসে, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জেনেটিক্স এর থেকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আমাদের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। রেসিডেন্সি ক্ষেত্রে যেটা দেখা যায় যে রেসিডেন্সিতে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন আসে। তার মধ্যেও দেখা যায় যে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্রোথ ডেভেলপমেন্ট, তারপর এন্ডোক্রাইনোলজি, এই চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। এর সাথে সাথে হচ্ছে নিউরোলজি, ইনফেকশাস ডিজিজ, নেফ্রোলজি থেকে প্রশ্ন আসে। তো এই নিয়ে আমাদের আসলে নেক্সট মেন্টর, আপনি যিনি রিসেন্টলি পাশ করেছেন, এবং উনি আপনাদেরকে খুব ইলাবোরেটলি, খুব সুন্দর করে হচ্ছে প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবেন। এরপরে আমি হচ্ছে আপনাদেরকে আমাদের সিনাপসি কি কি ব্যাচ রানিং আছে এবং কোন কোন ব্যাচে আপনারা অ্যাডমিট হতে পারবেন, এই ব্যাপারে কথা বলবো। আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আমাদের জানুয়ারি মাস পর্যন্ত একটা অফার ছিল, যে হচ্ছে বিভিন্ন লং ব্যাচ বা ক্লিনিক্যাল ব্যাচ বা হচ্ছে যদি এক্সাম ব্যাচে আপনার অ্যাডমিটেড হন, 50% পর্যন্ত ডিসকাউন্ট। এটা জানুয়ারি 31 তারিখ পর্যন্ত যদি আপনারা ভর্তি হন, তাহলে এটা হচ্ছে অ্যাভেল করতে পারবেন। তো আমি আমাদের নেক্সট মেন্টর ডক্টর তাসনিয়াকে রিকোয়েস্ট করব যে হচ্ছে আমাদের নেক্সট সেশনটা কন্ডাক্ট করার জন্য। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু শোনা তাসনিয়া, যাচ্ছে ওয়েলকাম। আপু? হ্যাঁ, শোনা থ্যাংক যাচ্ছে ইউ আপু। আপু। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, তুমি তাহলে এখন শুরু করো আপু। থ্যাংক ইউ। আপু আমাকে একটু কো হোস্ট করে দেন। হ্যালো।
আপু শোনা যাচ্ছে? হ্যাঁ, তাসনিয়া শোনা যাচ্ছে, তোমাকে পোস্ট করা হয়েছে আপু। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম। আম, আজকের এই সেশনে যারা উপস্থিত আছেন সবাইকে হচ্ছে কি স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর তাসনিয়া ফাইরুজ সার্সি। আমি এমবিবিএস কমপ্লিট করেছি আর্মি মেডিকেল কলেজ রংপুর থেকে, এবং এবার জানুয়ারি 2024 সেশনে আমি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি। এবং মার্চ 2024 সেশনে এমডি তে চান্স পেয়েছি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে বিএসএমএমইউ তে। তো আজকের এই সেশনটা মূলত হচ্ছে গিয়ে আয়োজন করা হয়েছে আমরা কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন কিভাবে নিব এফসিপিএস পার্ট 1 এর জন্য। এক্ষেত্রে আমাদের আজকের এই সেশনে যারা উপস্থিত আছেন তারা সবাই কম বেশি আপনারা ঠিক করে নিয়েছেন যে আপনারা পেডিয়াট্রিক্সে কেরিয়ার করবেন, এ কারণেই আপনারা এই সেশনে উপস্থিত আছেন। তারপরেও হয়তোবা অনেক সময় আমাদের মনের মধ্যে একটা কোশ্চিন থেকে যায় যে আমরা পেডিয়াট্রিক্সে কেরিয়ার করব নাকি অন্য সাবজেক্টে কেরিয়ার করব। সেক্ষেত্রে আপনার এই ডিসিশনটা নেওয়ার আহ, প্রথমেই আমি যেটা বলবো যে আপনি নিজের মনকে জিজ্ঞেস করবেন যে আপনি আসলে কি চান। আপনি কি সত্যি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান কি না, নাকি অন্য সাবজেক্টে আপনার ইন্টারেস্ট আছে। কারণ এক সময় আপনি যখন ডিসিশন নিয়ে নিবেন যে আপনি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান, আপনি আল্লাহর রহমতে কোনো একটা কোর্সে চান্স পেলেন, কিন্তু তারপরে যদি আপনার ভালো লাগাটা কাজ না করে তাহলে দেখা যাবে আপনার সময় যেমন নষ্ট হলো, আপনি অন্য আরেক দিকে তেমন হচ্ছে গিয়ে আগাতে পারলেন না। তাই আপনি আগে আপনার মন থেকে ডিসাইড করে নেন যে আপনি আসলে পেডিয়াট্রিক্সে কেরিয়ার করতে চান। তো আপনার যদি আপনি ডিসিশন নিয়েই ফেলেন যে হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক্সে আপনি কেরিয়ার করতে চান, তো আপনাদের মনে অনেক কোশ্চিন আসতে পারে যে এই সাবজেক্টটাতে আমাদের জব অপরচুনিটিসটা কেমন। তো এক্ষেত্রে আমি বলবো যে দেখা যায় যে আমাদের দেশের প্রায় 40% পপুলেশন হচ্ছে চিলড্রেন, আর বাবা মা তাদের বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি কনসার্ন। সো যখন হচ্ছে গিয়ে একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, তো বাবা মা অবশ্যই তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। এই কারণে দেখা যায় যে আম, আপনি উপজেলা পর্যায়ে প্র্যাকটিস করতে চান বা সিটি লেভেলে প্র্যাকটিস করতে চান, আপনার কিন্তু জব অপরচুনিটিস অনেক ভালো। তারপরে আউটকাম অফ পেশেন্ট, একটা পেশেন্টের হচ্ছে গিয়ে আর স্যাটিসফ্যাকশন, এই আপনি যদি পেডিয়াট্রিশিয়ান হিসাবে নিজেকে তৈরি করতে চান তাহলে দেখা যায় যে আপনার জব স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি। কারণ আপনি যখন একটা অসুস্থ বাচ্চাকে তার মা আপনার কাছে নিয়ে আসবে, আপনি সেই বাচ্চাটার ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট করার পর যখন সেই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, তারপরে হচ্ছে কি আপনার মনে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা আসলে বলে বোঝা যাবে না। কারণ আপনি একটা মায়ের কোলে তার অসুস্থ বাচ্চাটাকে আল্লাহ তাআলার উসিলায় সুস্থ করে তার হাতে দিতে পারছেন। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সাবজেক্টটায় জব জব স্যাটিসফ্যাকশন অনেক বেশি। তবে কিছু কিছু ব্যারিয়ার আসলে থেকেই যায়, কারণ আপনি যখন একটা বাচ্চাকে নিয়ে ডিল করবেন তখন দেখা যাবে যে বাচ্চারা কিন্তু তার প্রবলেমটা অনেক সময়, এই যে ছোট বাচ্চারা তাদের প্রবলেমটা ঠিক মতো বলতে পারে না। তো আপনাকে এক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে। আর মাদেরকে স্যাটিসফাইড করাটাও একটা বড় বিষয়। তো এক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু এই সাবজেক্টের ক্ষেত্রে ব্যারিয়ার হিসাবে চলে আসে, কিন্তু সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে আসবে, শুধু যে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আসবে তা না। আপনি যেই সাবজেক্টে ক্যারিয়ার করতে চান না কেন সেই সাবজেক্টেই আপনার কিছু পন্স এবং কনস থাকবে। তো হচ্ছে আমাদের তিথি আপু অনেক সুন্দরভাবে পিডিয়াট্রিক্স এর সাব স্পেশালিস্টের কথা, সাব স্পেশালিস্ট কি কি আছে সেই কথাগুলো বলেছেন। তো আমাদের বিসিপিএস এ দেখা যায় যে হচ্ছে কি জেনারেল পেডিয়াট্রিক্স ছাড়াও প্রায় 9টি সাব স্পেশালিটি আছে, যেমন পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি, পেডিয়াট্রিক হচ্ছে নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রেন্টোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক কার্ডিওলজি যেটা আমার সাবজেক্ট, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে জেনারেল পেডিয়াট্রিক্স ছাড়াও এই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে পারবেন, এবং আমাদের দেশে এখন অন্যান্য সাবজেক্ট যেমন সার্জারি মেডিসিনে যেমন সবাই সাব স্পেশালিটিতে পরীক্ষা দিয়ে থাকে, পেডিয়াট্রিক্সেও সেই সাব স্পেশালিটিতে পরীক্ষা দেওয়ার হারটা অনেক হারে বৃদ্ধি পেয়েছে। এখন
আগে যেমন হচ্ছে কি জেনারেল পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেওয়ার হারটা অনেক বেশি ছিল, এখন অনেকেই কিন্তু সাব স্পেশালিটিতে পরীক্ষা দিচ্ছে, কারণ আমাদের বিসিপিএস থেকে এই একটা সুন্দর কারিকুলামে সব সাব স্পেশালিস্ট গুলো হচ্ছে গিয়ে পরিচালনা করা হচ্ছে। এখন আসা যাক, আপনাদের আপু অলরেডি এই জিনিসটা খুব ভালোভাবে বলেছেন যে নিউ রুলস কি কি দিয়েছে বিসিপিএস। বিসিপিএস এর হচ্ছে গিয়ে নিউ রুলস এর মধ্যে আছে যে পরীক্ষা আগে 3 দিনে হতো, এখন একদিনে হয়ে থাকবে। তারপরে টোটাল মার্কস হচ্ছে 150, যার মধ্যে এসবিএ হচ্ছে 75 এবং এমসিকিউ 75। আর প্রত্যেকটা কোশ্চিন ক্যারি করবে 2 মার্কস, টোটাল 300। পাস মার্কস ওভারঅল 210। আর এক্সাম ডিউরেশন হচ্ছে কি 4 আওয়ার। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমি দুই কারিকুলামেই পরীক্ষা দিয়েছি, কারণ আমি জুলাই 2023-এও পরীক্ষা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার আশানুরূপ ফল হয় নাই, এরপরে আমি হচ্ছে কি জানুয়ারি 2024-এ পরীক্ষা দেই। তো দেখা গেছে যে আপনি আহ, যেটা বলবো যে আমার কাছে মনে হয়েছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বিসিপিএস এর, যে তারা 3 দিনের পরীক্ষাটা একদিনে নিচ্ছে। কারণ যখন 3 দিনে পরীক্ষা হয়ে থাকে তখন থার্ড ডেতে পরীক্ষা দেওয়ার মতো এনার্জি থাকে না। আর এর মধ্যে যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে থাকে তো তাহলে তো সেটার মানে দেখা যায় যে অটোমেটিক্যালি পরের দিনের পরীক্ষাটা খারাপ হয়ে যায়, বা যখন পড়তে বসা হয় তখন ওই আগের কোশ্চিন গুলোর কথাই মনে পড়ে। তো এটা বিসিপিএস এর একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যে হচ্ছে কি তারা একদিনে পরীক্ষাটা নিচ্ছে। আর আপু অলরেডি এই কথাটা বললেন যে আগে 3 পেপারে আলাদা আলাদা করে পাশ করতে হতো, কিন্তু এবার হচ্ছে গিয়ে ওভারঅল 210। মানে এটা অবশ্যই হচ্ছে ভালো হয়েছে একজনের ক্ষেত্রে পাশ করা, এবং এটার ফল আমরা দেখতে পেরেছি যে গত জুলাই 2023 সেশনে যে পাস রেট ছিল তার থেকে এবারে জানুয়ারি 2024 সেশনের পাস রেট অনেক 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 বেশি। এবং হচ্ছে গিয়ে আহ, এটা করার কারণে মানে এফসিপিএস এর প্রতি এখন সবার আগ্রহ অনেক হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। এখন আসা যাক আমরা ওভারঅল হচ্ছে গিয়ে পেপার 1, পেপার 2, পেপার 3-তে কি কি আমাদের পড়তে হবে সেই জিনিসগুলো আলোচনা করি। তো আমি একটা কথা বলবো যে আপনারা এখানে যারা আছেন তারা ঠিক করে নিয়েছেন যে আপনারা পেডিয়াট্রিক্সে কেরিয়ার করবেন। তো পেডিয়াট্রিক্সে কেরিয়ার করার ক্ষেত্রে পেডিয়াট্রিক্সের আলাদা আলাদা যেই বই আপনারা আহ, এখন এক্সাম মানে পড়াশোনার জন্য যেই বইগুলো আপনারা কালেক্ট করতেছেন সেগুলোর পাশাপাশি আপনার পড়ার টেবিলের একটা এক্সাম ম্যাটেরিয়াল হবে আপনার আর বিসিপিএস এর সিলেবাস। কারণ পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে বিসিপিএস অনেক সুন্দরভাবে মানে তারা যেই সিলেবাসটা দিয়েছে তারা সেই সিলেবাস মেনটেন করে কোশ্চেন করে। তো এক্ষেত্রে আমি পেপার 1, পেপার 2, পেপার 3 হচ্ছে গিয়ে হিসাবে বললো বর্তমানে তো একদিনই পরীক্ষা হচ্ছে মানে এক পেপারেই সবগুলো, কিন্তু বিসিপিএস দেখা যাচ্ছে যে আমি তো এবার পরীক্ষা দিয়েছি। তো গতবারও যেভাবে তারা পেপার 1, পেপার 2, পেপার 3 হচ্ছে গিয়ে মেনটেন করেছিল, এবারও দেখা গেছে যে একদিনে পরীক্ষা হলো তারা কিন্তু কোশ্চিন প্যাটার্নটা মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক সেভাবেই মেনটেন করছে। হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে পেপার 1 এর ক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স এন্ড কমিউনিকেশন স্কিল। পেপার 2 এর ক্ষেত্রে হচ্ছে কি আছে ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। পেপার 3 এর ক্ষেত্রে আছে হচ্ছে কি প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ভাইরোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। এখন আমরা হচ্ছে গিয়ে ইন জেনারেল প্রত্যেকটা পেপারে কি কি টপিকস আমাদেরকে পড়তে হবে সেটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করি। তো পেপার 1 থেকে হচ্ছে গিয়ে যখন আমি বলবো যে এই যে পেপার 1-এর একটা টপিক সেল বায়োলজি, এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আছে। এই যে আমরা একটা পেপার ধরে 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 পড়তেছি, এই প্রত্যেকটা টপিকস এর গুরুত্ব কতটুকু সেটাও আমাদেরকে জানতে হবে। কারণ যখন আপনি পড়তে বসবেন, আপনি পেডিয়াট্রিক্সে সিপিএস পার্ট 1 দিচ্ছেন, তো আপনাকে এটা জিনিস বুঝতে হবে যে আপনার সাবজেক্টের জন্য কোন টপিকসটা ইম্পর্টেন্ট, আর আপনার সাবজেক্টের জন্য কোন টপিকসটা ইম্পর্টেন্ট না। আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনার কোন জিনিসটা পড়তে হবে না। কারণ এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার পড়াটা কমে আসবে আর আপনার প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে। কারণ ওভারঅল সবকিছু পড়ার কিন্তু আমাদের দরকার পড়ে না, তো আমাদেরকে আগে বের করে নিতে হবে যে আমরা কি কি পড়বো আমরা কি কি পড়বো না।
প্রথমে আসি হচ্ছে কি সেল বায়োলজি। এক্ষেত্রে দেখা যায় যে সেলের অর্গানালিস গুলো যেগুলো যেমন গলগি অ্যাপারচার্স, মাইটোকন্ড্রিয়ার ফাংশন, রাইবোসোম, এগুলো থেকে কোশ্চেন এসে থাকে। যেমন জুলাই 2023-এ গলগি অ্যাপারচারের ফাংশন থেকে হচ্ছে কি কোশ্চেন এসেছিল। এবার আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা জানি যে রাইবোসোমের ফাংশন থেকে কোশ্চেন এসেছে। তারপরে হচ্ছে গিয়ে সেল সাইকেল তো মাস্ট 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 রিডের একটা টপিকস। এর মধ্যে ইন্টারফেস, G1 ফেস, S ফেস, এগুলো হচ্ছে কি খুব ভালো মতো পড়তে হবে। মাইটোসিস, মিওসিস, এটা হচ্ছে কি মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপরে আসি হচ্ছে কি ডেভেলপমেন্টাল অ্যানাটমি। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এর মধ্যে কিন্তু হচ্ছে কি আমাদের মেইন কোন জিনিসটা আছে, এটা আছে আমাদের এমব্রায়োলজি। আর একজন পেডিয়াট্রিশিয়ান হওয়ার ক্ষেত্রে আপনার এমব্রায়োলজির গুরুত্বটা অনেক 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 বেশি। তো পেডিয়াট্রিক মানে এমব্রায়োলজির ক্ষেত্রে আমরা কি কি পড়বো? জেনারেল এমব্রায়োলজি এন্ড সিস্টেমিক এমব্রায়োলজি। জেনারেল এমব্রায়োলজির মধ্যে রয়েছে যেমন মাস্ট রিডেড একটা টপিকস, যেটা পড়ে গেলে আপনি এটা এসে বলতে পারবেন না যে আমি পড়ে গিয়েছি কিন্তু সেখান থেকে কোশ্চেন আসে নাই। যেমন ফিটাল সার্কুলেশন এন্ড চেঞ্জেস আফটার বার্থ। আমাদের হচ্ছে গিয়ে যখন এফসিপিএস পার্ট 1 এর আগে হচ্ছে গিয়ে ক্লাস হয়েছিল, তিথি আপু আমাদের ক্লাস নিয়েছিল। তো আপু বলে দিয়েছিল যে এখান থেকে আপনারা মাস্ট একটা কোশ্চেন পাবেন। আমাদের জুলাই 2023, জানুয়ারি 2024-এ যে পরীক্ষাটা হলো সেটাতে এখান থেকে কোশ্চিন এসেছে। ইভেন আমি যে জুলাই 2023-এ পরীক্ষা দিয়েছিলাম, ফিটাল সার্কুলেশনের থেকে কোশ্চিন এসেছে। তারপরে কি কি রয়েছে, যেমন হচ্ছে কি ডেরিভেটিভস। এবারও কিন্তু আমরা যে পরীক্ষা দিয়েছি ডেরিভেটিভস থেকে কোশ্চিন এসেছে। ইনভেরিয়েবলি প্রত্যেক সেশনে ডেরিভেটিভস থেকে একটা না একটা কোশ্চিন আসবে। এছাড়া আছে হচ্ছে গিয়ে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে আপনাদের হচ্ছে কি 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 চেঞ্জেস হচ্ছে। কন্টেন্ট অফ আম্বিলিকাল কর্ড, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের টপিকস গুলো সলভ করে থাকেন, এই কোশ্চিনটা ইনভেরিয়েবলি অনেক সেশনে এসেছে, আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট কি। এখন আসি হচ্ছে কি সিস্টেমিক এমব্রায়োলজি। সিস্টেমিক এমব্রায়োলজির মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট অফ ফেস এন্ড ইস অ্যাবনর্মালিটিস। যেমন আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার পেডিয়াট্রিশিয়ান হওয়ার জন্য কি কি হচ্ছে কি ডেভেলপ মানে অর্গান স্পেসিফিক ডেভেলপমেন্ট হচ্ছে কি লাগতেছে, যে আপনার বাচ্চা রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই আপনাকে বেশি করে পড়তে হবে। যেমন ফেসের ডেভেলপমেন্টের সাথে কোরিলেশন করে আপনারা হচ্ছে গিয়ে পড়বেন যে হচ্ছে গিয়ে ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট। এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে অ্যাড করতে চাই, সেটা হলো আপনারা যখন কোনো একটা টপিকস পড়বেন, আমাদের পেডিয়াট্রিক্সে সব টপিক্সে অ্যানাটমি থেকে একটা কোশ্চিন আসুক, ফিজিওলজি থেকে একটা কোশ্চিন আসুক, বা বায়োকেমিস্ট্রি থেকে একটা কোশ্চিন আসুক, প্যাথোলজি থেকে, সেটা যেটাই আসুক না কেন, ক্লিনিক্যাল কোশ্চিন রিলেট করে আমাদের কোশ্চিন আসে। সো আপনারা যখন পড়বেন, যে অ্যানাটমি পড়ছেন, ওই টপিকস এর সাথে যদি ক্লিনিক্যাল কোনো হচ্ছে টপিকস থাকে সেটা অবশ্যই আপনি পড়ে নেবেন। যেমন আপনি ডেভেলপমেন্ট অফ ফেস পড়তেছেন, এর সাথে ক্লিনিক্যাল একটা টপিকস আছে ক্লেপ লিপ, ক্লেপ পেন, সাথে সাথে আপনি ওই টপিকসটা পড়ে নেবেন। কারণ এমনও আসতে পারে যে হচ্ছে কি আপনার ওটা হলে ফেসের কোন ডেভেলপমেন্টটা হবে না, ক্লেপ লিপ ক্লেপ প্যালেটের কজ কি, কোন হচ্ছে কারণে হচ্ছে কি ক্লেপ লিপ ক্লেপ প্যালেট হয় না। তো এটা আমরা ফেসের যখন হচ্ছে কি ডেভেলপমেন্ট পড়বো তখন কিন্তু আমাদের ওটা হয়ে যায়। তারপরে হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম এন্ড ইস অ্যাবনর্মালিটিস। যখন আমি ডায়াফ্রামের ডেভেলপমেন্ট পড়বো তখন অবশ্যই কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়াটা আমরা পড়ে নিব। এছাড়া হার্টের ডেভেলপমেন্ট, লাংসের ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন আমি যখন জুলাই 2023-এ পরীক্ষা দিয়েছিলাম, লাংসের ডেভেলপমেন্ট থেকে কোশ্চিন এসেছিল, এবং তখন আমার তিথিপুর কথা মনে পড়েছিল যে আপু ক্লাসের মধ্যে এই জিনিসটা আমাদের বারবার পড়িয়েছেন এবং গ্রুপে এটা উনি অনেকবার হচ্ছে কি পোস্ট করেছেন। তারপরে টাঙ্গের ডেভেলপমেন্ট, কিডনি ডেভেলপমেন্ট। এখন হচ্ছে কি আসি 3 নম্বরে, জেনারেল অ্যানাটমি অ্যান্ড টোপোগ্রাফিক অ্যানাটমি। এক্ষেত্রে এটা থেকে প্রায় 6 থেকে 8টা কোশ্চিন আসে। তো হচ্ছে কি জেনারেল অ্যানাটমি বলতে কি বোঝায় আমাদের, এটা কিন্তু আমাদের ওভারঅল ফার্স্ট ইয়ার মানে 1.5 বছরের একটা পড়া। তো যখন আপনি হচ্ছে কি পেডিয়াট্রিক্স এর জন্য অ্যানাটমি পড়া শুরু করবেন, আপনার কিন্তু সব জিনিস পড়তে হবে না, কারণ সব জিনিস পেডিয়াট্রিশিয়ান মানে আমাদের এফসিপিএস পার্ট 1-এ আসে না। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসগুলোকে কনসাইজ করে আপনাকে নিয়ে আসতে হবে যে আপনার মানে আমাদের এফসিপিএস পেডিয়াট্রিক্সে কোন কোন টপিকস গুলো আসতেছে। যেমন থোরাক্স যখন আপনি পড়তে বসবেন তখন হচ্ছে গিয়ে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো হচ্ছে গিয়ে কন্টেন্ট অফ মিডিয়াস্টানাম। তার এর মধ্যে আবার দেখা যায় যে হচ্ছে কি সুপিরিয়র অ্যান্ড ইন্টেরিয়র মিডিয়াস্টানামে কোন জিনিসটা থাকে, এটা আমাদের থাইমাস চলে আসে, মানে এটা বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট দেখে এই জিনিসটা খুব ইনভেরিয়েবলি
অনেক সেশনে আসছে। তারপরে মাসেল অফ রেসপিরেশন, যারা এখানে 2024-এ জানুয়ারিতে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু মাসেল অফ রেসপিরেশনের একটা কোশ্চেন এসেছিল, কিন্তু সেটা কিন্তু ডিরেক্ট আসে নাই যে কোনটা ফোর্সফুল এক্সপিরেশনের জন্য মাসেল, সেটা কিন্তু একটা সিনারিও দিয়ে এসেছিল। তো এটা আপনাকে বুঝতে হবে যে এফসিপিএস এ আপনার কোনো কোশ্চেনই ডিরেক্ট আসবে না, আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে এফসিপিএস এর ক্ষেত্রে আপনার কোশ্চেনটা আসবে সিনারিওল বেস, মানে ডিরেক্ট কোশ্চিন আসবে না, সেটা সিনারিওল দেখে আপনাকে বুঝতে হবে যে কোন টপিকস থেকে কোশ্চিন আসতেছে। এছাড়া হচ্ছে গিয়ে আহ, আমরা থোরাক্স থেকে হার্টের সারফেস পড়বো, ডেভেলপমেন্ট পড়বো, ডায়াফ্রাম পড়বো, থাইমাস পড়বো, থোরাসিক ডাক্স, এগুলো হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপরে অ্যাবডোমেন থেকে যেমন দেখা যায় যে আমাদের অ্যাবডোমেন থেকে সবকিছু পড়তে হয় না, অ্যাবডোমেন থেকে সার্জারি ফ্যাকাল্টির জন্য অনেক পড়তে হয়, আমাদের পেডিয়াট্রিক্স এর জন্য বাচ্চা রিলেটেড যে টপিকস গুলো আছে সেগুলো পড়তে হবে, যেমন আনডিসেন্ডেন্ট টেস্টিস, এটার জন্য কোন কোন ফ্যাক্টর ইফেক্ট হচ্ছে গিয়ে করে, তারপরে হচ্ছে গিয়ে পোর্টাল ভেইন, ভেইনের ট্রাইবিউটারিস কি কি, তারপরে অ্যাবডোমেনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হলো হচ্ছে কি মিকেলস ডাইভার্টিকুলাম, মানে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে কমনলি দেখা যায়। তারপরে স্টোমাক বেডের এর হচ্ছে কি রিলেশনে কি কি আছে, ডিওডেনাম জিজোনামের মধ্যে পার্থক্য। এরপরে আসি হচ্ছে কি সুপ্রেক্স, সুপ্রেক্স থেকে আপু পরীক্ষায় যাওয়ার আগে আমাদেরকে বলে দিয়েছিল যে একটা কোশ্চেন যদি আপনি সুপ্রেক্স থেকে পান সেটা পাবেন আর্টস থেকে, ঠিক কথাই বলবো, আমাদের আর্টস থেকে কোশ্চেন এসেছে। এছাড়া পড়তে হবে যে গিয়ে ব্রাকিয়াল প্লেক্সাস, তারপরে অসিফিকেশন সেন্টার, মাস্ট 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 রিডেড একটা টপিকস। এবার আমাদের একটা কোশ্চেন এসেছিল উইঙ্গিং অফ স্ক্যাপুলা থেকে। এছাড়া হচ্ছে গিয়ে রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আর্নার নার্ভের রুট ভ্যালু, এগুলোর হচ্ছে গিয়ে লিশন হলে আমাদের কি কি ডিফর্মিটি দেখা যায়, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট রিডের একটা টপিকস। তারপরে ইনফেক্স, ইনফেক্স থেকে দেখা যায় যে ওভারঅল অনেক কিছু পড়লেও ইনফেক্স থেকে কোশ্চিন সংখ্যা কিন্তু খুব কম, সে কারণে আপনারা একটা হচ্ছে গিয়ে আগের ইয়ারের টপিকস গুলো যখন সলভ করবেন তখন দেখবেন যে কিছু কিছু স্পেসিফিক টপিক থেকে হচ্ছে গিয়ে আপনার কোশ্চেন আসতেছে, তো আপনারা ওই জিনিসটা পড়বেন। আর এছাড়া আমাদের সিনাপসের একটা জিনিস রয়েছে যে এখানে এক্সাম নাইট টপিক প্রোভাইড করা হয়, এক্সাম নাইট টপিকসটা যখন হচ্ছে কি প্রোভাইড করা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি বলে দেওয়া থাকে যে প্রত্যেকটা চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো দেওয়া থাকে, এগুলো আমাদের মানে আমি মনে করি যে আমার এফসিপিএস পার্ট 1 পাশের ক্ষেত্রে এই এক্সাম নাইট টপিকস এর ইম্পর্টেন্সটা অনেক 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 বেশি। তো ইনফেক্স থেকে হচ্ছে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট যে হচ্ছে গিয়ে আর্চেস অফ ফুড, ক্লাস ফুড, যেরকম আমি যখন 2023 সে জুলাইয়ে পরীক্ষা দিয়েছিলাম আমাদের আর্চেস অফ ফুড থেকে কোশ্চেন এসেছিল। এছাড়া আছে হচ্ছে কি কমন পেরোনিয়াল নার্ভ। এরপরে হচ্ছে কি ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি থেকে প্রায় 5টা না, এটা বলবো যে হচ্ছে কি এখান থেকে আরো অনেক বেশি কোশ্চেন আসে, 6-7টাও কোশ্চেন চলে আসে। আপনারা যখন ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি পড়বেন তখন অবশ্যই নিউরোফিজিওলজি এন্ড ক্লিনিক্যাল, মানে ক্লিনিক্যাল আমাদের আবিদ হোসেন মোল্লা সালের নিউরোলজি রিলেটেড যে ক্লিনিক্যাল প্রবলেম গুলো আছে মাস্ট এগুলোকে কো রিলেশন করে পড়বেন, কারণ প্রত্যেকটা কোশ্চিন কো রিলেট করে করে আসে। আমাদের নিউরো অ্যানাটমির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যেগুলো আছে যে সেরেবেলার লিশনের ফিচার, বেজাল গ্যাংলিয়ার লিশনের ফিচার, তারপরে নিউরনের ক্লাসিফিকেশন, তারপরে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কিভাবে ফরমেশন হয়, সিএসএফ এর তার ফরমেশন, তারপরে সিএসএফ এর সার্কুলেশন। যখন আপনি সিএসএফ টা পড়তেছেন তখন কিন্তু অবশ্যই আপনি এটার সাথে মেনিনজাইটিসটাও পড়ে নিবেন, আবার হাইড্রোসেফালাসটাও পড়বেন, কারণ এগুলো কিন্তু একবারে রিলেটেড রিলেটেড সাবজেক্ট। দেখা যাবে যে আপনাকে একটা সিনারিওল দিয়ে দিল, দেখা যাচ্ছে যে সবগুলোকে টাচ করে আসতেছে কিন্তু কোনটা থেকে কোশ্চিন আসবে সেটা আপনি কোশ্চিনের শেষে গিয়ে বুঝতে পারতেছেন যে এই জিনিসটা থেকে কোশ্চিন আসতেছে, সো আপনি ক্লিনিক্যাল কো রিলেট করে পড়বেন। এছাড়া আছে হচ্ছে গিয়ে অকুলোমোটর নার্ভের লিশন, ফেশিয়াল নার্ভস ডিটেলস পড়তে হবে, ক্যাভার্নাস সাইনাস, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে টনসিল, প্যারানেজাল ইয়ার সাইনাস। তারপরে হচ্ছে গিয়ে যে টপিকসটা সেটা হচ্ছে কি হিস্টোলজি, হিস্টোলজির ক্ষেত্রে আমি বলবো যে হিস্টোলজি থেকে 3 থেকে 5টা কোশ্চেন এখানে দেওয়া আছে, যে হিস্টোলজি থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসবে, কিন্তু আমি বলি হিস্টোলজি থেকে এর থেকে আরো অনেক বেশি কোশ্চেন আসে, আর হিস্টোলজি থেকে মার্ক তোলাটা আল্লাহর রহমতে হচ্ছে কি আমি মনে করি যে একটু ইজি। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ তাসনিয়া, শোনা যাচ্ছে আপু। আপু একটু আজান দিচ্ছে, একটু কি ব্রেক নিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি আপু।
তাসনিয়া আপু শুনতে পাচ্ছো? হ্যাঁ জি আপু। তাসনিয়া মোবাইলটা কি হচ্ছে ল্যান্ডস্কেপে নিতে পারবা? তাহলে মানে স্ক্রিনটা একটু বড় দেখা যেত, মানে ভার্টিক্যালি থাকার কারণে স্ক্রিনটা একটু ছোট আসছে। জি আপু। হ্যাঁ, ভালো আসতেছে এখন স্ক্রিনটা, থ্যাংক ইউ। ওকে। আপু শোনা যাচ্ছে? আপু শুরু করছি। হ্যাঁ হ্যাঁ আপু শোনা যাচ্ছে, কন্টিনিউ করো। যে এর হিস্টোলজি হিস্টোলজি থেকে দেখা যায় যে 3 থেকে 5টা কোশ্চিন এসে থাকে, কিন্তু বলবো যে হিস্টোলজি থেকে এর থেকে বেশি কোশ্চিন আসে থাকে। এবং হিস্টোলজি থেকে মাস তুলাটা আমি মনে করি যে হচ্ছে কি আল্লাহর রহমতে একটু ইজি। আপনি যদি হচ্ছে কি এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস পড়ে যান খুব ভালোভাবে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি সেখান থেকে কোশ্চিন পাবেন। যেমন লাইনিং এপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু, তারপরে কার্টিলেজের টাইপস, এক্সাম্পল, অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার থেকে ইনভেরিয়েবলি আমাদের কিন্তু কোশ্চিন আসে, সব সময় আসে। তারপরে আমাদের ডিফারেন্ট টাইপ অফ জয়েন্ট বডির হচ্ছে কি এগুলো হচ্ছে কি কোনটা কোন টাইপ। তারপরে লিম্ফেটিক অর্গান যেমন থাইমাস, লিমনোড, স্প্লিন, ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন গুলো হচ্ছে কি এবারও আমাদের কিন্তু কোশ্চিন এসেছিল। যে একটা সিনারিওল দেওয়া ছিল, সেটা হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজ আর্টারিকে বুঝাচ্ছিল, যে সিনারিওলটাতে বোঝা যাচ্ছিল তো ওখানকার হচ্ছে কি টিউনিকা মিডিয়াতে কোন হচ্ছে এলিমেন্টটা সবচেয়ে বেশি থাকে, এবার এই সেশনে আমাদের এসেছিল। তারপরে অ্যাডিপোস টিস্যুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্রাউন ফ্যাট, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি থাকে। এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট দিয়ে যদি পড়েন আপনারা ইনভেরিয়েবলি হচ্ছে গিয়ে কোশ্চিন কমন পাবেন। তারপরে হচ্ছে গিয়ে হিস্টোলজিক্যাল ফিচার্স, মানে আমাদের পুরো রেসপিরেটরি ট্র্যাক্টের কোন জায়গার কোন লাইনিং এপিথেলিয়াম, এটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে গিয়ে জিআইটি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের হচ্ছে গিয়ে লাইনিং এপিথেলিয়াম, এগুলোকে খুব ভালোভাবে পড়লে কোশ্চেন কমন পাওয়া যায়। এবারে হচ্ছে গিয়ে আসি যে হচ্ছে গিয়ে সেকশনাল অ্যানাটমি এন্ড অ্যানাটমি অফ ইমেজিং। এখান থেকে দেখা যায় যে আপনার কোশ্চিন থাকবে থাকবে থাকবে, মানে মানে 4 থেকে 6টা কোশ্চিন যে বলে, আপনি যদি একটা অল্প টপিকস বলেন সেখান থেকে মানে টপিকসটা ছোট কিন্তু কোশ্চিন সংখ্যা অনেক বেশি, মানে আপনাকে কম এফোর্ট দিয়ে আপনি একটা বড় মার্কস পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে আবার টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। যে আমাদের আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিজিজ গুলা, সেগুলোর যে হচ্ছে গিয়ে ফাইন্ডিং গুলো আছে, রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো আছে, সেগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। যেমন কোশ্চিন আসে হচ্ছে কি রিকেটস, স্কারভি, ইনভেরিয়েবলি কোশ্চিন আসে, আমাদের এই সেশনে এসেছে। তারপরে সিনারিওল দেওয়া থাকে হচ্ছে কি টফের, তারপরে ভিএসডি, ব্রোঙ্কিওলাইটিস। মানে আপনি একটা ছোট টপিকস, কিছু ছোট ছোট টপিকস পড়ে যাবেন, সেখান থেকে আপনি একটা বড় মার্কস ক্যারি করতে পারবেন যদি আপনি ভালোভাবে টেকনিক্যালি এই জিনিসটা পড়ে যেতে পারেন। এরপরে হচ্ছে কি অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউট অ্যান্ড প্রবলেম, এক্ষেত্রে এখান থেকে প্রায় 4 থেকে 6টা কোশ্চিন আসে। এটাও আমি বলবো যে ছোট অল্প টপিকস পড়ে আপনার একটা বড় মার্কস, এগুলোতে কিন্তু খুব মানে এটার আন্ডারে অনেক হচ্ছে গিয়ে অল্প টপিকস, যেমন হচ্ছে গিয়ে লাম্বার পাঞ্চার থেকে আপনার কোশ্চিন আসবে যে লাম্বার পাঞ্চার সাইট কোনটা, কোনটা ইন্ডিকেশন কোনটা। তারপরে হচ্ছে গিয়ে বোন ম্যারো হচ্ছে গিয়ে অ্যাসপিরেশন থেকে কোশ্চিন আসে যে সাইজ, কন্ট্রা ইন্ডিকেশন, বাচ্চাদের কোথা থেকে অ্যাসপিরেট করা হয়, নিওনেটদের কথা থেকে অ্যাসপিরেট করা হয়। তারপরে অক্সিজেন থেরাপি থেকে কিছু কিছু কোশ্চিন আসে। তারপরে অ্যানাটমিক অফ ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড ডিসঅর্ডার, এটা থেকে প্রায় 4 থেকে 6টা কোশ্চিন আসে। তারপরে বিহেভিয়ার সায়েন্স, মেডিকেল ইথিক্স, কোড কোড অফ কন্ডাক্ট, এখান থেকে 3টা কোশ্চিন আসে। এটা আমি বলবো যে হচ্ছে অনেকে এই টপিকস গুলো হচ্ছে গিয়ে ভয় পেয়ে স্কিপ করে যান, যে না এই টপিকসটা পড়বো না। কিন্তু আমরা যখন হচ্ছে কি এফসিপিএস পার্ট 1 আগে প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমাদেরকে হচ্ছে কি সিনাপস থেকে টপিকস দিয়ে দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে এই টপিকস গুলো থেকে কোশ্চিন পড়লে মোটামুটি কমন আসবে, এবং আল্লাহ রহমতে সেই টপিকস গুলো থেকেই কোশ্চেন এসেছে। তারপরে হচ্ছে কি মেডিকেল স্ট্যাটিস্টিক্স, আমাদের যেহেতু হাতে এখনো প্রায় 5 মাস সময় আছে, আপনারা যারা আমাদের সিনাপসির সাথে অ্যাড আছেন বা আপনারা ভবিষ্যতে অ্যাড হতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মোজাম্মেল স্যারের ক্লাসটা করে নিবেন। এই মেডিকেল স্ট্যাটিস্টিক্সটা একটা বোঝার জিনিস, আপনি যদি হচ্ছে গিয়ে বুঝতে পারেন তাহলে ইজিলি আপনি কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে অ্যান্সার করতে পারবেন। আর এই মেডিকেল স্ট্যাটিস্টিক্স এ বলবো যে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের টপিক গুলো সলভ করে নেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে কোশ্চিনের আনসার ইজিলি করতে পারবেন।
এরপর আসি হচ্ছে কি পেপার 2। পেপার 2 হচ্ছে কি মেইনলি আমাদের হচ্ছে কি ফিজিওলজি। তো হচ্ছে কি মেইনলি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি। তো আপনি যখন ফিজিওলজি পড়বেন, অবশ্যই আমি এক্ষেত্রেও বলবো যে আপনি ক্লিনিক্যালের সাথে কোরিলেশন করে পড়বেন, কারণ ক্লিনিক্যালের সাথে কোরিলেশন করে পড়লেই আপনি অ্যান্সার গুলো ইজিলি করতে পারবেন, কোশ্চিনটা ইজিলি ধরতে পারবেন। এখানে যে টপিকস গুলো আছে যে হচ্ছে গিয়ে সেল ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, এক্ষেত্রে এখান থেকে প্রায় হচ্ছে গিয়ে 4 থেকে 5টা কোশ্চিন আসে। যেমন যেমন এখানে আছে হচ্ছে কি আপনার একশন পটেনশিয়াল এগুলো। তারপরে হচ্ছে উম, আপনার হচ্ছে কি সিবিএস থেকে দেখা যায় যে হচ্ছে কি সিবিএস থেকে কিছু কোশ্চিন চলে আসে। তারপর হচ্ছে কি ফিজিওলজি অফ বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট এন্ড দেয়ার হচ্ছে কি ডিরেঞ্জমেন্ট, এখান থেকে প্রায় 3 থেকে 5টা কোশ্চিন আসে। তো আমি এটা কথা বলবো যে 3 থেকে 5টা কোশ্চিন না, আপনি যদি এই টপিকসটা পড়ে যান আপনি এর থেকেও বেশি হচ্ছে কি কোশ্চিন পাবেন। আমি যখন হচ্ছে গিয়ে জুলাই 2023-এ পরীক্ষা দিয়েছিলাম, ইসিএফ আইসিএফ এর কম্পোজিশন, ইসিএফ আইসিএফ এর পার্থক্য, এখান থেকেই প্রায় ওবার 3টা কোশ্চিন এসেছিল। মানে আপনি একটা হচ্ছে কি ইসিএফ আইসিএফ টাকে যদি আপনি ভালো মতো আয়ত্ত করে দিতে চান, কোন হচ্ছে গিয়ে তার মধ্যে কোন আয়নটা বেশি থাকে কোনটা কম থাকে, এই কোশ্চিন গুলো ইনভেরিয়েবলি আসে। এছাড়া হচ্ছে কি হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, তারপরে হচ্ছে হাইপার ক্যালেমিয়া থেকে হাইপোক্যালেমিয়া থেকে কোশ্চিন আসে। তারপরে ইসিজি চেঞ্জ, আমি আপনাকে একটা কথা বলবো যে এটা আপনি মিস দিয়ে যাবেন না, কারণ এই যে ইসিজি চেঞ্জ এর কয়েকটা লাইন, সেখান থেকে আপনি অবশ্যই একটা কোশ্চিন পাবেন। আমার ক্ষেত্রে হতো কি আমি এই জিনিসটা ভুলে যেতাম, এ কারণে হচ্ছে কি পরীক্ষার আগে মানে পরীক্ষার হলে ঢুকার আগে আমি ইসিজি চেঞ্জ গুলো আরেকবার হচ্ছে কি রিভিশন দিয়ে যেতাম। তো কারণ পরীক্ষার হলটা এমন একটা জায়গা যেখানে দেখা যায় যে মনে থাকা জিনিসটাও মনে আসে না, সে কারণে আপনি এই ইসিজি চেঞ্জটাকে একটা সুন্দর জায়গায় নোট করে নিবেন, যেন আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে ওই 3টা মানে ওই জিনিসগুলো সুন্দর করে দেখে যেতে পারেন। তারপরে এসিড বেস ব্যালেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। মেটাবলিক অ্যাসিডোসিস, হচ্ছে গিয়ে তারপরে রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এগুলো থেকে কোশ্চিন আসবেই। তারপরে হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস এর মধ্যে হাই অ্যানায়ন গ্যাপ, তারপরে নর্মাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলোর কজ গুলো খুব ভালোভাবে পড়বেন। এগুলো আসলে বলার কিছু নেই, কারণ এটা হচ্ছে কি পুরো একটা মুখস্থের বিষয়, কারণ এইগুলো টপিকস থেকে কোশ্চিন আপনার আসবে আসবে আসবেই। এরপর আসি ফিজিওলজি অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, 4 থেকে 5টা কোশ্চিন আপনি পাবেন। আমাদের এই টপিক্সটা হচ্ছে কি রশনি আপু হচ্ছে আমাদের লং বেসের যে ক্লিনিক্যাল ক্লাসটা হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপু এটা টপিক্স পড়ায়। তো আপনি এই টপিক্সটার জন্য কিছু জিনিস হচ্ছে কি এম আর মোল্লা স্যারের বই থেকেও পড়তে হয়। তো যখন এই জিনিসটা হচ্ছে কি পড়া হবে, তখন এম আর মোল্লা স্যারের বইয়ের থেকে জিনিসগুলো আপনারা, যেহেতু আবিদ হোসেন মোল্লা স্যারের বইটাকে আমরা মেইন বই হিসাবে দেখি, এগুলো টুকে রাখলে পড়াটা অনেক ইজিলি হয়ে যায়। এই জিনিসটাকে বাদ দিবেন না, যেহেতু এই জিনিসটা ভুলে যায়। দরকার হলে আপনি যখনই আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা খুলবেন, তখনই আপনি সাথে সাথে একবার হলেও ওই, স্পেশালি ওই চার্টটা, আমাদের একটা আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের হচ্ছে কি ছবি দেওয়া একটা চার্ট আছে, ওটা আপনি ইনভেরিয়েবলি প্রতিদিন দেখবেন। দেখবেন যে আপনি আয়ত্ত হয়ে গেছে যে কোন বয়সের হচ্ছে কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য হচ্ছে কি কোন জিনিসগুলো আসা দরকার। এরপরে হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি আমাদের পেডিয়াট্রিক্স এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রায় 4 থেকে 6টা কোশ্চিন আসে। এন্ডোক্রাইনোলজি হচ্ছে গিয়ে, যখন আপনি পড়া শুরু করবেন তখন অবশ্যই ক্লিনিক্যাল পার্টটার সাথে এন্ডোক্রাইনোলজিটা পড়বেন, কারণ ক্লিনিক্যালি হচ্ছে কি আমাদের কিছু এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যেমন হচ্ছে গিয়ে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এই জিনিসগুলো আপনাকে এন্ডোক্রাইনোলজির সাথে হচ্ছে গিয়ে করতেই হবে। তারপরে হচ্ছে যে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে আমাদের স্লিপ সাইকেল, স্লিপের কোন সময় হচ্ছে কি কোন হরমোনটা হচ্ছে কি রিলিজ হচ্ছে, এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে হচ্ছে হরমোনের ক্লাসিফিকেশন, কোন হরমোনের রিসেপ্টর কোথায় থাকে, এই জিনিসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি হেমাটোলজি, হেমাটোলজির একটা কথা আমি বলি যে আপনি যখন হচ্ছে কি ফিজিওলজির হেমাটোলজি পড়তে যাচ্ছেন, তখন হচ্ছে কি ফিজিওলজির হেমাটোলজির থেকে ক্লিনিক্যালি আমাদের যে হেমাটোলজিক্যাল পার্ট আছে, মানে থ্যালাসেমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এইগুলোকে কোরিলেট করে পড়বেন, কারণ এগুলো থেকে মানে ফিজিওলজি হেমাটোলজি থেকে কোরিলেশন করে ওই ডিজিজ গুলো থেকে বেশি ডিজিজ আসে, মানে কোশ্চিন আসে। তারপরে হিমোফিলিয়া, ডিআইসি টাকে খুব ভালো মতো পড়তে হবে। ডিআইসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ইস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, এখান থেকে প্রায় হচ্ছে গিয়ে
ইনভেরিয়েবলি অনেকগুলো কোশ্চিন আসে। তারপরে হচ্ছে কি ফিজিওলজি অফ ইমেজিং, এখান থেকে প্রায় 2 থেকে 3টা কোশ্চিন। নিউরোফিজিওলজি প্রায় হচ্ছে কি 6 থেকে 7টা কোশ্চিন। আমি আগেও বলেছি নিউরোফিজিওলজি নিউরো অ্যানাটমি আপনারা কোরিলেট করে পড়বেন। এখানে ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় যে হচ্ছে গিয়ে ভিজুয়াল পাথওয়ে থেকে ইনভেরিয়েবলি সব সময় কোশ্চিন আসে, বা ব্রাউন সিকোয়ার সিনড্রোম থেকে কোশ্চিন আসে। তারপরে পিরামিডাল ট্র্যাক, এক্সট্রা পিরামিডাল ল্যাগ, কোনটার লিশন হলে কি কি ফিচার দেখা যায়, আপার মোটর নিউরোলেশন, লোয়ার মোটর নিউরোলেশন, এগুলো মাস্ট 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 রিডেড টপিকস। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এটাতে প্রায় 5 থেকে 6টা কোশ্চিন। তো আমাদের হচ্ছে কি লং বেসে এই ক্লাসটা হচ্ছে কি নাজিয়া আপু নিয়ে থাকে। তো আপু বায়োকেমিস্ট্রি অনেক 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 ভালো পড়ায়। তো ওক্ষেত্রেও হচ্ছে কি আপনার দেখতে হবে যে বায়োকেমিস্ট্রি থেকে আপনার কিছু কিছু স্পেসিফিক টপিকস থেকে কোশ্চিন আসবে। যেমন হচ্ছে গিয়ে আপনার মেটাবলিক পাথওয়ে গুলো সাইট কোথায়, মাইটোকন্ড্রিয়াতে কি কি মেটাবলিক পাথওয়ে হচ্ছে, কোন হচ্ছে কি যেমন গ্লুকোনিওজেনেসিস বা এসএমপি শান্ট বলেন, ইউরিয়া সাইকেল বলেন, ওগুলো রেট লিমিটিং এনজাইম হচ্ছে গিয়ে কোন কি কি। এবার আবার আমাদের পরীক্ষায় একটা কোশ্চিন এসেছিল হচ্ছে গিয়ে হুইচ আর দা মানে নিচের কোনটি হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইড মানে, তারপরে হচ্ছে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে কি আপনাদেরকে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া হচ্ছে কি বায়োকেমিস্ট্রি থেকে আপনার ভিটামিন থেকে বিভিন্ন কোশ্চিন আসে, যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি, এক্ষেত্রে সি আর এ ভিটামিনের ডেফিসিয়েন্সিটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি জিঙ্কের ডেফিসিয়েন্সি, আয়োডিনের ডেফিসিয়েন্সি, এগুলো খুব 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 ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির ক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে 6 থেকে 8টা কোশ্চিন। এটাও আপনাকে হচ্ছে কি একটু টেকনিক্যালি বাচ্চাদের জন্য যেই ড্রাগস গুলো লাগে সেগুলো হচ্ছে কি পড়তে হবে। এছাড়া জেনারেল ফার্মাকোলজি থেকে আপনার ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম, তারপরে হচ্ছে কি বায়োঅ্যাভেলেবিলিটি, তারপরে যেহেতু আমাদের বাচ্চা নিয়ে ডিলিং, তো হচ্ছে কি মায়ের টেরাটোনিজেনিক ড্রাগস, এগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে অ্যান্টি কনভালসেন্ট, এইটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে কোন ড্রাগসটা দেওয়া হয়, এগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে পড়তে হবে। অ্যান্টিবায়োটিক অনেক ভালো মানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস, যেখানে হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিকের হচ্ছে গিয়ে সাইড অফ অ্যাকশন গুলো কে হচ্ছে গিয়ে ওই যে আমাদের একটা বক্স আছে যে কোন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে গিয়ে কোথায় কাজ করে, এগুলো হচ্ছে গিয়ে খুব ভালোভাবে পড়তে হবে। এবার আসে হচ্ছে কি পেপার থ্রির হচ্ছে গিয়ে যে টপিকস গুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে জেনারেল প্যাথোলজি, এটাতে প্রায় হচ্ছে 8 থেকে 10টা কোশ্চিন। তো দেখা যাচ্ছে জেনারেল প্যাথোলজির কিছু কিছু টপিকস পড়ে আপনার এত বড় এক্সট্রা হচ্ছে গিয়ে মার্কস যেমন সেলুলার অ্যাডাপ্টেশন একটা অনেক ইজি হচ্ছে গিয়ে জিনিস, যেখান থেকে কোশ্চিন আসেই। তারপরে হচ্ছে গিয়ে সেল ইনজুরি, রিভার্সেবল সেল ইনজুরির হচ্ছে গিয়ে ফিচার, তারপরে ন্যাক্রোসিস অ্যাপোপ্টোসিসের ফিচার। তারপরে এবারও আমাদের কোশ্চেন এসেছিল হচ্ছে কি ক্যালসিফিকেশন থেকে আপনাকে ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, এগুলো খুব 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 ভালোভাবে পড়তে হবে। ইমিউনোলজি থেকে প্রায় 4 থেকে 6টা কোশ্চেন আসবে। ইমিউনোলজি থেকে আপনারা যদি কোনো কিছু পড়ে যান না পড়ে যান, হাইপার সেন্সিটিভিটিটা অবশ্যই খুব ভালোভাবে পড়ে যাবেন। কারণ এখানে প্রত্যেকটা হাইপার সেন্সিটিভিটি থেকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এক্সাম্পল গুলো মুখস্থ করে যাবে। আবার দেখা যায় যে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা কোন হচ্ছে গিয়ে টাইপের মধ্যে পড়তেছে, কারণ এটা ক্লিনিক্যালি আপনাকে একটা ফিচার দিয়ে দিল, কিন্তু দেখবেন যে শেষে ক্লিনিক্যাল ফিচারটা দিয়ে আপনাকে বুঝতে হচ্ছে এটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এর হচ্ছে গিয়ে ফিচার, কিন্তু কোশ্চিন আসতেছে আপনার হাইপার সেন্সিটিভিটি থেকে। তাই আমি বলবো যে প্রত্যেক ক্ষেত্রে ক্লিনিক্যালের সাথে আমাদেরকে প্রত্যেকটা বেসিক সাবজেক্টকে কোরিলেট করে পড়তে হবে। সিস্টেমিক প্যাথোলজি থেকে হচ্ছে কি প্রায় 12 থেকে 15টা কোশ্চিন আসে। তো এক্ষেত্রেও আমি বলবো যে আপনারা ক্লিনিক্যাল হচ্ছে কি ডিজিজ গুলা ওটা কোরিলেট করে ওই রিলেটেড যে প্যাথোলজিটা আছে সেটা হচ্ছে কি আপনারা ভালোভাবে পড়েন। জেনেটিক্স এন্ড হচ্ছে কি মলিকুলার বায়োলজি 3 থেকে হচ্ছে কি 5টা কোশ্চেন, এটা না পড়ে হচ্ছে আসলে পরীক্ষায় যাওয়াটা বোকামি, কারণ টপিক অল্প কিন্তু কোশ্চিনের মার্কস অনেক বেশি। যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, কিনফিল্টার সিনড্রোম, অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভের ফিচার গুলো, এই কয়েকটা টপিক যদি আপনি পড়ে যেতে পারেন, এখান থেকে আপনি 3-4টা কোশ্চিন কমন পাবেন পাবেন পাবেন। এছাড়া হচ্ছে কি মিউটেশনটা খুব ভালোভাবে এখান থেকে পড়তে হবে। এখানে ইনভেরিয়েবলি কোশ্চিন আসে। তারপরে হচ্ছে গিয়ে আহ, কোনগুলো স্ট্রাকচারাল চেঞ্জেস এর কারণে কোন প্যাথোলজিটা হচ্ছে, তারপরে নিউমেরিক্যাল চেঞ্জের কারণে কোন প্যাথোলজি হচ্ছে, এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। আর এরপর হচ্ছে গিয়ে ব্যাকটেরিওলজির ক্ষেত্রে আমি বলবো যে জেনারেল ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া, সরি আপু, একটু
আপু শোনা যাচ্ছে? হ্যাঁ, তাসনিয়া শোনা যাচ্ছে আপু। ব্যাকটেরিয়ালজির ক্ষেত্রে এটা বলবো যে ব্যাকটেরিয়ার ফিচার্স এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে গিয়ে ব্লাডি ডায়রিয়া হচ্ছে গিয়ে কোন কোন ব্যাকটেরিয়া করে, তারপরে হচ্ছে গিয়ে ওয়াটারি ডায়রিয়া হচ্ছে গিয়ে কোন কোন ব্যাকটেরিয়া গুলো পড়ে থাকে। মানে আমাদের সিনাপসের শীটে যে ইনভেরিয়েবল ভেরিয়েবল ব্যাকটেরিওলজির যে পার্টটা আছে সেটা হচ্ছে কি আপনাকে হচ্ছে কি খুব ভালোভাবে পড়তে হবে। ভেরিয়েবল ব্যাকটেরিওলজির পার্টটাকে খুব 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 ভালোভাবে হচ্ছে কি পড়তে হবে। তারপরে হচ্ছে কি ভাইরোলজি, ভাইরোলজি থেকে হচ্ছে কি ভাইরোলজির যে জেনারেল ফিচারটা আছে সেটা পড়তে হবে। এছাড়া আপনারা হচ্ছে কি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কোনটা কোন ডিজিজ করতেছে, কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস, এই হচ্ছে কি ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবে পড়বেন। তারপরে এবারও আমাদের কোশ্চেন এসেছিল যে অঙ্কোলজিক্যাল ডিএনএ ভাইরাস হচ্ছে কি কোনটা। তো হচ্ছে কি অঙ্কোলজিক্যাল মানে কার্সিনোমা করে কোন কোন ভাইরাস এটা যেমন পড়তে হবে, এর মধ্যে হচ্ছে কি ডিএনএ ভাইরাস কোনটা সেটা আপনারা আলাদা করে ডিএনএ আরএনএ ভাইরাস তারপরে হচ্ছে কি আহ এগুলোকে আলাদা আলাদা করে পড়তে হবে। তারপরে হচ্ছে গিয়ে প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজি থেকেও হচ্ছে গিয়ে কোশ্চিন আসে 2 থেকে 3টা। এটা হচ্ছে কি আপনারা যদি টেকনিক্যালি কিছু হচ্ছে গিয়ে পড়ে যান, যেমন কোন হচ্ছে গিয়ে প্যারাসাইটটা হচ্ছে কি স্কিন দিয়ে ট্রান্সমিট করতেছে, তারপরে হচ্ছে গিয়ে কোন প্যারাসাইট এটা হচ্ছে গিয়ে অ্যানিমিয়া করতেছে, তারপরে আপনি ম্যালেরিয়াটা ভালো মতো পড়তে হবে। ভাইরোলজির ক্ষেত্রে আরেকটা জিনিস পড়বো যে হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস ভাইরাসটা ভালো করে পড়তে হবে। এটা উইন্ডোজ ফেজে হচ্ছে গিয়ে কোন কোন মার্কার গুলো পাচ্ছি, যে যখন একটিভ রেপ্লিকেশন হচ্ছে সেক্ষেত্রে কোন কোন হচ্ছে গিয়ে মার্কার গুলো বাড়তেছে কমতেছে, এগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে পড়তে হবে। মাইকোলজি, মাইকোলজিও ছোট একটা টপিক, এখান থেকে প্রায় 2 থেকে 3টা কোশ্চেন আসে। মাইকোলজিতে আপনি প্রায় হচ্ছে আপনার ফাঙ্গাসের ক্লাসিফিকেশনটা পড়ে যাবেন। তারপরে হচ্ছে কি কোনগুলো অপরচুনিস্টিক ইনফেকশন করতেছে, এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে কোন হচ্ছে কি ফাঙ্গাস গুলো ইনফেকশন করতেছে, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে কি প্যাথোলজিক্যাল প্রসিডিউর, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এটা এখানকার টপিকস। এখান থেকে প্রায় 3টা হচ্ছে কি কোশ্চেন এসে থাকে। তো এই জিনিসগুলো যদি হচ্ছে কি মানে একটু টেকনিক্যালি পড়া যায় তাহলে দেখা যাবে যে আমাদের এই এই যে পড়াটা আছে, যে এত হিউজ পড়াশোনা থেকে একটু টেকনিক্যালি পড়াশোনা করলে আমাদের পেডিয়াট্রিক্স এফসিপিএস পার্ট 1 এর জন্য কোন টপিকস গুলো প্রয়োজন সেগুলোকে আপনারা কাস্টমাইজ করে একটা মানে একটু ছোট করে নিয়ে আসতে পারবেন। কারণ দেখা যায় যে ওভারঅল সবকিছু পড়ে গিয়ে ওই 3-4 ঘন্টায় একটা পরীক্ষার সময় সবকিছু মনে রাখা একটু কঠিন হয়ে যায়। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী যেটা সেটা হচ্ছে আমাদের সিনাপসের এক্সাম নাই টপিকস। আমি মনে করি যে আমার হচ্ছে গিয়ে এফসিপিএস পার্ট 1টা পাশ করার পিছনে সিনাপসের অবদান অনেক বেশি। এছাড়া তিথি আপুর কথা না বললেই নয়, আমি মানে আপু আমাকে অনেক 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 বেশি হেল্প করেছেন। এরপরে আসি হচ্ছে গিয়ে যেহেতু আমি রেসিডেন্সি এবার পাশ করেছি তো আমাদের অনেকের মধ্যে এটা কোশ্চিন করতে মানে থেকে যায় যে এফসিপিএস আর রেসিডেন্সির মধ্যে প্রিপারেশনটার কতটা সিমিলারিটি আছে। এক্ষেত্রে আমি বলবো এটা প্রায় 70 থেকে 80% সিমিলার। অন্যান্য ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি দেখেছি সেটা মেডিসিন ফ্যাকাল্টি হোক বা সার্জারি ফ্যাকাল্টি হোক, ওদের পড়াশোনাটা একটু রেসিডেন্সি বা এফসিপিএস এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কিন্তু আপনি যখন এফসিপিএস পার্ট 1 এর ক্লিনিক্যাল পার্টটা হচ্ছে কি প্রিপারেশন নেবেন, আপনার রেসিডেন্সির জন্য ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে। কারণ রেসিডেন্সিতে অতটা এফসিপিএস এর জন্য যতটা লাগে ততটা লাগতেছে না। শুধু এক্ষেত্রে দেখা যায় যে বেসিক পার্টটার প্রিপারেশনের জন্য কিছুটা সময় দরকার পড়ে, বাকি 70 থেকে 80% কোশ্চেনই মানে প্রিপারেশন রেসিডেন্সি এবং এফসিপিএস এর ক্ষেত্রে সিমিলার। এরপরে আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে গিয়ে অল আওয়ার ড্রিমস ক্যান কামস ট্রু ইফ উই হ্যাভ দ্য কারেজ টু পার্স দেম। আমার মধ্যে যদি সেই আকাঙ্ক্ষাটা থাকে যে হচ্ছে গিয়ে আমি আমার আহ লক্ষ্য অর্জন করতে হচ্ছে গিয়ে আমি একবারে দৃঢ়প্রত্যয়, তাহলে আমার সেই স্বপ্নটা বাস্তবায়ন অবশ্যই অবশ্যই হবে। তো আমি এই কথাটাই আমার সেশনের শেষের দিকে এসে বলবো যে আপনাদের মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনারা এই আকাঙ্ক্ষাটাকে দৃঢ়ভাবে ধরেন। আমাদের সবার সৃষ্টিকর্তা, যার যার যে সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, নিজের বাবা মা কাছে হচ্ছে কি প্রিয়জনদের কাছে দোয়া নেন ইনশাল্লাহ, আর আপনি পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন হবেন হবেন। আর সবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেকের মনে এই কোশ্চিনটা থাকে যে আমি চাকরি করে কিভাবে পড়াশোনার প্রিপারেশনটা নিব। যেহেতু আপনার হাতে এখনো 5 মাস সময় আছে, সেজন্য আমি বলবো যে আপনি একটা বড় জিনিস
চাচ্ছেন মন থেকে। তো সেই জিনিসটার জন্য আপনার এই সারাদিনের ডেলি অ্যাক্টিভিটি থেকে 2 থেকে 3 ঘন্টা শুধু নিজের জন্য রাখেন, যেন সেই জিনিসটা আপনি অর্জন করতে পারেন। আর যারা চাকরি করেন না, ফ্যামিলি সাপোর্ট আছে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে হচ্ছে কি আপনারা অ্যাটলিস্ট 4 মাস হচ্ছে কি শুধু এই এফসিপিএস এর পিছনে আপনি দেন। ইনশাল্লাহ আপনি জুলাই 2024-এ আপনার আকাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন, অবশ্যই পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম, আপু শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ তাসনিয়া, এক্সিলেন্ট সেশন, এক্সিলেন্ট। থ্যাংক ইউ আপু। আচ্ছা, থ্যাংক ইউ তাসনিয়াকে। ও আসলে খুব সুন্দর করে, ও একদম রিসেন্ট পাস করেছে এবং খুব সুন্দর করে আসলে প্রত্যেকটা টপিকস নিয়ে খুব সুন্দর করে ইলাবোরেটলি আপনাদের কাছে ব্রিফ করেছে যে আপনারা কিভাবে হচ্ছে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স এর জন্য প্রিপারেশন নেবেন। তো আমার মনে হয় আজকে যারা গাইডলাইন সেমিনারে ছিলেন তারা অনেক বেশি বেনিফিটেড হবেন, বা পরবর্তীতে যখন রেকর্ডেড দেখবেন, যারা রেকর্ডেড দেখবেন, আমি বলবো যে ওর প্রত্যেকটা কথাকে আপনারা একটু হাইলাইট করে নেবেন, কারণ ও প্রত্যেকটা জায়গাতে, আমি আসলে নিজের যখন প্রিপারেশন নিয়েছি তার সাথে আমি আসলে রিকল করে দেখছিলাম যে আসলে প্রত্যেকটা জায়গার উপর এমফাসাইজ দিয়েছে, একদম অ্যানাটমি থেকে শুরু করে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কোন জায়গাগুলোর উপর এমফাসাইজ দিতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়া গুছোতে হবে, একদম খুব সুন্দর করে ব্রিফ করেছে। এবং সাথে সাথে যেহেতু তাসনিয়া রেসিডেন্সিতে চান্স পেয়েছে, আপনারা রেসিডেন্সির ব্যাপারে ওর কাছে হচ্ছে সাজেশন নিতে পারেন, গাইডলাইন নিতে পারেন। তো আশা করি নেক্সট আরো অনেকগুলো সেশনে তাসনিয়ার সাথে আমাদের কথা হবে, আরো অনেক অনেক সেশন নেবে তাসনিয়া আপনাদের। তো তাসনিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে আমাদের লাস্ট একদম মানে আমাদের সেশনের শেষের দিকে চলে এসেছি। তো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের সিনাপসের কি কি কোর্স গুলো রানিং আছে, এবং আপনারা চাইলে কি কি ব্যাচে আমাদের সাথে হচ্ছে অ্যাডমিট হতে পারেন। তো এটা আসলে সবসময় আমরা মানে বলে থাকি যে আমাদের যে কোর্স গুলো আছে, তো আমি একদম সরাসরি জাস্ট এই লাস্ট আমার স্লাইডে চলে যাই। আমাদের এখন হচ্ছে 3টা ব্যাচ রানিং আছে। একটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ, একটা হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচ, একটা হচ্ছে এক্সাম ব্যাচ উইথ এক্সটেন্সিভ সলভ ক্লাস। তো ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ যেটা, এটা আসলে আমাদের 6 মাস অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে, এবং একটা হচ্ছে আমাদের 31 জানুয়ারি শুরু হচ্ছে, যেটা হচ্ছে লাস্ট ব্যাচ আর কি। তো এখানে আসলে ইলাবোরেটলি সবগুলো মানে আমাদের যে পেডিয়াট্রিক্স এর সিলেবাস, প্রত্যেকটা ক্লিনিক্যাল ক্লাস হবে, এবং হচ্ছে সাথে বেসিকের ক্লাস হবে, অনেকগুলো ক্লাস থাকছে। বেসিকের ক্লাস থাকবে হচ্ছে 20টার মতো, ক্লিনিক্যাল ক্লাস থাকবে 15টা। এছাড়া হচ্ছে আমাদের 12টা এসবিএ ক্লাস থাকবে। বুস্টার ব্যাচের যে ক্লাসগুলো হয়, যেটা হচ্ছে একদম শেষের দিকে আমাদের বুস্টার ব্যাচ ওপেন করা হয় এবং এক্সামিনার টপিকস টিপস ক্লাস নেওয়া হয়, সবগুলোই হচ্ছে ইনক্লুডেড থাকছে ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচে। তো আমার কাছে মনে হয় যারা ফ্রেশার্স এবং কমপ্লিট প্রিপারেশন নিতে চান তাদের জন্য ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ একটা বেস্ট ব্যাচ। এরপরে আসি ক্লিনিক্যাল ব্যাচ। ক্লিনিক্যাল ব্যাচটা হচ্ছে যারা অলরেডি বেসিকের প্রিপারেশন ভালো করে নিয়ে ফেলেছেন বাট ক্লিনিক্যালে ল্যাকিংস আছে, তাদের জন্য হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচ। কিংবা অনেকে আছেন যে ইন্টার্নশিপ থেকেই হচ্ছে ক্লিনিক্যালটা একটু পড়ে রাখতে চাচ্ছেন পেডিয়াট্রিক্স এর জন্য, তাদের জন্য হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচটা। তো ক্লিনিক্যাল ব্যাচে আমাদের 15টা ক্লাস হবে। আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের মোটামুটি সবগুলো চ্যাপ্টারই হচ্ছে আলাদা আলাদা করে ক্লাস ভিত্তিক ভাবে পড়ানো হয়। তো মোস্ট অফ দ্য ক্লাস হচ্ছে রশনি আপু আর নাবিল আপু নিয়ে থাকে। আমারও হচ্ছে 2 একটা ক্লাস নেওয়ার কথা এই সেশনে। তো হচ্ছে সব মিলে হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচটা হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল প্রিপারেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। আর এক্সাম ব্যাচটা হচ্ছে তাদের জন্য যারা হয়তো আমাদের লাস্ট কয়েকটা সেশনে পরীক্ষা দিয়েছে বাট কোনো কারণে ভালো হয়নি, কোনো অল্পের জন্য হয়তো ছুটে গেছে, তার যারা হচ্ছে এই 6 মাস থেকে শুধু পরীক্ষা দিতে যাচ্ছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন প্রিপারেশনটা ধরে রাখার জন্য, তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লিনিক্যাল ব্যাচ। তো এছাড়া আসলে আমাদের এই 3টা ব্যাচ আপাতত রানিং আছে। আর বাকি হচ্ছে যে আরো কিছু ব্যাচ ওপেন করা হয়, যেমন ক্রাশ ব্যাচ বা বুস্টার ব্যাচ, এগুলো আরো কিছুদিন পরে ওপেন হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো ব্যাচ। তো এর মধ্যে হচ্ছে একটা জিনিস একটু বলি, আপনারা হয়তো অলরেডি জানেন, আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্টে ছিল যে আজকে আমাদের হচ্ছে 28 তারিখ, 31 তারিখ পর্যন্ত হচ্ছে সিনাপসের একটা যেহেতু এটা হচ্ছে সিনাপসের জন্মদিনের মাস, তো আমাদের একটা 50% ডিসকাউন্টের অফার চলছে। তো যারা অ্যাডমিটেড হতে চান, যদি 31 জানুয়ারির মধ্যে অ্যাডমিটেড হয়ে যায়, তাহলে হচ্ছে মূল যে কোর্স ফি তা থেকে হচ্ছে আপনাদের মানে 50% একটা লেস ডিসকাউন্ট দিয়ে তারপর অ্যাডমিট হতে পারবেন। এরপরে হয়তো আসলে রেগুলার যেটা ফি সেটাই থাকবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশন। আপনাদের সবাইকে আসলে অনেক অনেক থ্যাংক ইউ যারা আজকে সেশনে ছিলেন। আর তাসনিয়াকে আবার আমি থ্যাংক ইউ দিতে চাই, আসলে ও এত সুন্দর করে সবকিছু ব্রিফ করেছে। তো যারাই হচ্ছে প্রিপারেশন শুরু করবেন, ওর সাজেশন গুলো, ওর টিপস গুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং প্রত্যেকটা টিপস আমার মনে হয় ফলো করে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। এবং তাসনিয়ার কাছ থেকে আরেকটা খুব বড় জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কনফিডেন্ট। ও কিন্তু হচ্ছে ওর মানে কি বলবো, ওর প্রিপারেশন, ওর সবকিছুর ব্যাপারে অনেক কনফিডেন্ট। এই কনফিডেন্সটা আসলে খুব দরকারি। আপনি যখন একটা জিনিসের জন্য ডিটারমাইন্ড থাকবেন, কনফিডেন্স থাকবেন, তখন কিন্তু আপনার জন্য সাফল্য মানে সফলতা পাওয়াটা অনেক সহজ হবে।
তো আজকের সেশনটা আমি আজকে এখানেই শেষ করব। এন্ড থ্যাংক ইউ তাসনিয়া আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সবাই, আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপু। আচ্ছা ওয়েলকাম আপু। আজকের সেশনটি তাহলে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।